এই সরকার বাস্তবিক অর্থে তারা আসলে জুলাইয়ের সাথে এক ধরনের প্রতারণা করেই ক্ষমতায় এসেছে। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার প্রক্রিয়া কতটুকু এগিয়েছে? কতটুকু আগায় নাই, 18 বার পিছিয়েছে আর কি। কিন্তু শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় সেটা আকাশ সম পরিমাণ হলেও সেটা আমরা কোনোদিন গ্রহণ করব না। আমরা দেখেছি যে ওসমান হাদী যেদিন শহীদ হলেন সেদিন আপনি বা জুমা কেউই তার সাথে ছিলেন না, তো সেদিন কেন আপনারা ছিলেন না? এইটা আমি আসলে নিজেকে কখনোই এই জায়গাটাতে ক্ষমা করতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি হইলে কি ভাই বেঁচে যাইতো। তারেক রহমানকে কিন্তু এই দীর্ঘ ফেসিবাদী আমলে কোনোদিন তাকে দেশে আসতে দেওয়া হয় নাই। তার ভাইয়ের মৃত্যু, তার মায়ের কারাবরণ, জুলাইয়ের এই শহীদদের কারণে কিন্তু উনি ওনার মায়ের কাছে আসতে পারছিলেন। অন্তত এইটুক জায়গা থেকে হলেও জুলাইয়ের প্রতি তার এতটুকু সম্মান জানানো উচিত। জুলাই সনদ তো আসলে বাংলাদেশের মানুষের একটা মুক্তির সনদ, কারণ মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধকে একটা দল দখল করে নিয়ে এই মুক্তিযুদ্ধের নামে গত 55 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন, গুম খুন, হত্যার রাজনীতি করেছে। জুলাই যাতে আরেকটা মুক্তিযুদ্ধের পুনরাবৃত্তি না ঘটে, সেই জায়গা থেকেই মূলত আমাদের একটা সংগঠন করবার পরিকল্পনা। শহীদ শরীফ ওসমান হাদীর পরিবারের যারা আছেন, যেমন তার ভাই ওমর হাদী, তাকে সরকারি চাকরির অফার দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের জন্য কিংবা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের জন্য কি এরকম কোনো প্রস্তাব আসেনি? আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার এসেছে। তো আমাদের কাছে মনে হয়েছে যে শহীদ ওসমান হাদীর এই মুহূর্তে বিচারটা দরকার। আপনার কি মনে হয় ওমর হাদী এই চাকরির সুযোগটা নেয়ার মাধ্যমে ওসমান হাদীর শাহাদাতের বিচারের সাথে আপোষ করেছেন? ওসমান হাদীর 3টি সমালোচনা। সবাইকে বিশ্বাস করতেন, পরিবারের জন্য কিছু রাইখা যান নাই, সন্তানকে সে আসলে সময় দেন নাই। অন্তত সন্তান তার কাছে এতটুকু প্রাপ্য ছিল। আপনাকে যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? আমি শহীদ ওসমান হাদীর হত্যার বিচারটা নিশ্চিত করবার চেষ্টা করব। দেখেন, শহীদদেরকে সম্মান জানানোর দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের। আমরা সর্বোচ্চ যেই কাজটুকু করতে পারি রাষ্ট্রের কাছে আবেদন করতে পারি। আর শহীদ ওসমান হাদী এখন আসলে ঢাকা 8 আসনের মধ্যে সীমাবদ্ধ নাই। উনি এখন বাংলাদেশের আজাদির প্রতীক হয়ে গেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তো সেই জায়গায় উনি এখন বাংলাদেশের 300 আসনের। তো সেখানে আমরা তাকে শুধুমাত্র ঢাকা 8 আসনের মধ্যে আর আবদ্ধ করে রাখতে চাই না। এই সরকার বাস্তবিক অর্থে তারা আসলে জুলাইয়ের সাথে এক ধরনের প্রতারণা করেই ক্ষমতায় এসেছে। ঠিক ইলেকশনে জিতে আসবার পরেই সে আসলে গণভোটের রায়কে মানছে না এবং সে বিভিন্ন ধরনের সংবিধান নিয়ে হাজির হচ্ছে। তো এই সংবিধান কিন্তু তারে গুম হওয়া থেকে বাঁচাইতে পারে নাই। এই সংবিধান খালেদা জিয়ার জেল থেকে মুক্ত করতে পারে নাই। এই 14 শহীদের যে রক্ত, সেইটাকে যদি অবমূল্যায়ন করা হয়, ক্ষমতায় মানুষ 5 বছরের জন্য আসে, আজীবনের জন্য আসে না। এইটুকু মনে হয় আমাদের মনে রাখা দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য কোর কনসেপ্টের নতুন আরও একটি পর্বে। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে জুলাইয়ের সেই অগ্নিঝরা দিনগুলো। বাংলাদেশ পন্থা এবং জুলাইকে বাঁচিয়ে রাখতে যে কটি সংগঠন এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে তাদের মধ্যে ইনকিলাব মঞ্চ অন্যতম। আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ভাই। চলুন দেরি না করে কথা শুরু করে দিই তার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, ইনকিলাব মঞ্চ এখন কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে, কিন্তু মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়তো ততটুকু চলছে না, কিন্তু আমরা চেষ্টা করছি। ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম আপনারা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, তো ওটা কি ওই কার্যক্রমটা এখন কেমন চলছে বা কিভাবে চলবে ভবিষ্যতে? আমরা আসলে বন্ধ করে দেওয়ার কোনো কথা বলিনি। আমরা বলেছি যে আমরা এটাকে হস্তান্তর করব আর কি। এক প্রকার বন্ধই তো, যে আপনারা থাকছেন না এখানে, আপনারা এখান থেকে চলে যাচ্ছেন। না, ব্যাপারটাকে আমি ওইভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে আমরা যাদের কাছে সেন্টারটা আর কি তুলে দিতে চাচ্ছি আর কি, তারা যদি এটা প্রপারলি মেনটেন করতে পারে এবং মানুষের যে প্রত্যাশা সেন্টারকে কেন্দ্র করে, তারা যদি সেই কেন্দ্রে কাজ করতে পারে, আমার কাছে মনে হয় যে এটা আরও অনেক বেশি পজিটিভলি কাজ করবে। কারণ তখন দেখা যাবে, আগে দেখা গেল যে আমরা একটা গ্রুপ কাজ করতাম, এখন দেখা যাবে যে একই পরিবেশে আমরা 2টা গ্রুপ কাজ করছি এবং কাজের পরিধিটা তখন বড় হবে। তো সেই জায়গা থেকে আমি এটাকে পজিটিভ ওয়েতেই দেখি। ইনকিলাব কালচারাল সেন্টারটাকে অন্যদের কাছে হস্তান্তর না করে আপনারা দুপক্ষ মিলে কি একসাথে কাজ করতে পারতেন না? এইখানে আসলে কোনো পক্ষ নাই। ব্যাপারটা অনেকটা এমন যে
আর কি মনে হয় যে কাঁধা ছোড়াছুড়ি বা হচ্ছে ব্যাপারটা দুই পক্ষের মারামারি, কিন্তু আসলে এইখানে দুই পক্ষ বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। এইখানে আসলে পক্ষ একটাই, সেটা হচ্ছে ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা শহীদ শরীফ ওসমান হাদি। এখন দেখেন আমাদের নিজেদের ভেতরে আমাদের হয়তো কোনো ধরনের ব্যক্তিগত আহ, ক্ষোভ, আক্রোশ কিংবা হচ্ছে আমাদের ব্যক্তিগত কোনো লাভ, এগুলোর কথা চিন্তা করে হয়তো আমরা মাঝে মধ্যে অনেক ডিসিশন নিয়ে ফেলি আর কি। তো আমার কাছে মনে হয় যে ইনকিলাব কালচারাল সেন্টারের একটা সুন্দর ভবিষ্যতের জন্য বলেন, বা ইনকিলাব কালচারাল সেন্টারে এখন যেভাবে মানুষের ভালোবাসার একটা জায়গায় আছে, সেই জায়গাটা নিয়ে যাতে কোনো ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়, আমরা একটা সুন্দর সমাধানের জন্যই মূলত আর কি এটা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারের যে লিগাসিটা ছিল বা যে সিলসিলাটা ছিল, শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পর অনেকেই দাবি করছেন যে জাবের জুমারা সেই সিলসিলাটা বা সেই লিগাসিটা ধরে রাখতে পারেনি। আপনি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হিসেবে এই বাক্যটার সাথে একমত কিনা, এবং আপনার কাছে কি মনে হয় যে আপনারা কি ব্যর্থ হয়েছেন? প্রথমত হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা অসম্ভব জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন, তো যার কারণে তাকে বিট করার কথা কখনো আমরা চিন্তা করিনি। কিন্তু আক্ষরিক অর্থে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমরা ইনকিলাব মঞ্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ শরীফ ওসমান হাদি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই যে আজাদির যে মুখগুলো, এদেরকে যদি আমরা রাষ্ট্র থেকে যথাযথ সম্মান প্রদর্শন না করতে পারি এবং রাষ্ট্রটাকে যদি শুধুমাত্র পরিবার কেন্দ্রিক করে রাখি, তাহলে আসলে রাষ্ট্রের যেই জনগণ রাষ্ট্রকে আগলে রাখবার যে তাদের ভিতরে যে একটা প্রবণতা বা হচ্ছে জীবন দিয়ে হলেও তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার যে একটা চেষ্টা, এটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই এই জমিনের জন্য যারা লড়াই করে শহীদ হয়েছেন তাদেরকে আমাদের সম্মান জানানোর দায়িত্ব। সরকার ছিল, মানুষের দাবিদার জায়গাটাও বিশাল পরিমাণে ছিল, কিন্তু নির্বাচিত সরকার আসবার পরে আসলে মানুষের যেই চিরাচরিত যেই একটা নির্বাচিত সরকারের প্রতি মানুষের প্রত্যাশা, সেই জায়গা থেকেই অনেকেই আর কি ভেবেছে যে এই কাজগুলো হয়তো আর হবে না, সেই জায়গা থেকে সরে গেছে। কিন্তু আমরা ইনকিলাব মঞ্চ এখন পর্যন্ত যেই দাবিগুলোতে রাজপথে থাকা দরকার আমরা মনে হয় না কোনোটাই মিস করছি। এমনটাও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মিডিয়ায় যেভাবে আমাদের এই জিনিসগুলো আসতো, এখন সেভাবে করে আসতেছে না বা কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আমাদের কাজ করছি। শহীদ শরীফ ওসমান হাদির একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে প্রথম আলো বা ডেইলি স্টারের অল্টারনেটিভ। মানে আপনি তো আমাকে নিরপেক্ষ ভাবতে পারেন না, যেমন আমি তো নিঃসন্দেহে আমার সাফাই গাওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা তো ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বা দায়িত্ব হস্তান্তর করছেন, তাহলে সেক্ষেত্রে শহীদ শরীফ ওসমান হাদির এই যে অল্টারনেটিভ ডেইলি স্টার বা প্রথম আলো তৈরি করার স্বপ্নটাকে নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন? দেখেন, আসলে কাজ কিন্তু আসলে কোনো অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানে কাজ হচ্ছে যেই মানুষগুলো কাজ করবে তাদেরকে কেন্দ্র করেই সামনের দিকে আগায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শহীদ ওসমান হাদি, আওয়ামী লীগ তার জীবনে দুইটা জায়গা সে সবসময় ইউজ করবার চেষ্টা করেছে, একটা হচ্ছে সংখ্যালঘু আর একটা হচ্ছে পাহাড়। তা আমরা খুব আশঙ্কা করছিলাম সংখ্যালঘুদের যে মন্দিরগুলো, এই মন্দিরগুলোতে হামলার মতো ঘটনা ঘটতে পারে। কিছু কার্যক্রম অলরেডি দৃশ্যমান হচ্ছে, যেমন ধরেন আমাদের স্কুল নামে একটা পত্রিকা বের হয়েছে, এবং আমরা গত মাসে আর কি এটা নিয়ে এসেছি। তো আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা চিন্তা করেছিলাম যে আমাদের নতুন পত্রিকা কে কিনবে, বা এটা তো কিশোরদের জন্য, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কতটুকু আগামী 5 বছর আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, আমরা সরাসরি সিনেমা বানানোতে ইনশাআল্লাহ হাত দিব, যেই সিনেমাগুলো হবে বাংলাদেশের সিনেমা। এইখানে আমাদেরকে ধার করে দেশভাগের যে ভারতীয় সিনেমা, এটা দেখা লাগবে না, আমরা দেখবো আজাদির সিনেমা। সেকেন্ড এডিশনে আমাদের সেকেন্ড যেই এটা আসতেছে পর্বটা, সেখানে আমরা 5,000 কপি ছাপাচ্ছি। তো অলরেডি আমাদের এখানেও হচ্ছে প্রি অর্ডার প্রায় 2,500 কপির মতো হয়ে গেছে। তো একটা জিনিস যেটা মানুষের যে প্রত্যাশার জায়গাটা, সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের ব্যাপারে আগের মতনই আছে, সেটা কোনোভাবেই নষ্ট হয়নি। এবং আমাদের সামনে আরও 2টা পত্রিকা আসতেছে, একটা হচ্ছে জন্মদাগ নামে, যেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের জন্য কাজ করবে, আর আরেকটা আসতেছে সেটা হচ্ছে আপনার কার্টুন কেন্দ্রিক আর কি, কমিক্স টাইপের আর কি।
তো আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, শুধু এই সেক্টরেই না, আমরা প্রত্যেকটা সেক্টরে আস্তে আস্তে করে নক করবার চেষ্টা করছি, যেই সেক্টরগুলোকে এই যে আমরা বারংবার বলি যে আমরা কালচারাল ফাইটটা করতেছি আর কি। তো আসলে কালচারাল ফাইটটা তো শুধুমাত্র রাস্তায় বসে আসলে যদি আমরা গলাবাজি করি এর মধ্য দিয়ে আসলে এইটাকে ট্যাকেল করা সম্ভব না, কারণ আমাদের নিজস্ব কোনো সিনেমা নাই, আমাদের কোনো গল্প নাই, আমাদের সব কিছু ধার করা। তো আমরা প্রত্যেকটা জায়গায় কাজ করবার চেষ্টা করছি, এবং ইনকিলাব মঞ্চ আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের সবথেকে বড় প্রকাশনী হবে, যে জুলাইকে নিয়ে সবথেকে বেশি বই প্রকাশ করেছে। এবং আমরা প্রত্যাশা রাখি আগামী 5 বছর আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, তাহলে আমরা ইনকিলাব মঞ্চের যে বিভিন্ন শাখা প্রতিষ্ঠানগুলো রয়েছে এর মধ্য দিয়ে শুধুমাত্র আমরা ডকুমেন্টারি বা শর্ট ফিল্ম না, আমরা সরাসরি সিনেমা বানানোতে ইনশাআল্লাহ হাত দিব, যেই সিনেমাগুলো হবে বাংলাদেশের সিনেমা। এইখানে আমাদেরকে ধার করে দেশভাগের যে ভারতীয় সিনেমা এইটা দেখা লাগবে না, আমরা দেখব আজাদির সিনেমা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জি। ইনকিলাব মঞ্চের এখনকার যে কার্যক্রম চলছে সেগুলো চালাতে তো আর্থিকভাবে কিছু প্রয়োজন বা আর্থিক সহায়তার প্রয়োজন। সেই আর্থিক সহায়তাটা আপনারা কোথা থেকে পাচ্ছেন? এবং পাশাপাশি আরও সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি, তা হচ্ছে আমরা দেখেছি যে শহীদ শরীফ ওসমান হাদি চলে যাবার পর বা কিছুদিন আগে আপনারা ইনকিলাব মঞ্চ থেকে শাড়ি বা এরকম জিনিসপত্র বিক্রি করছিলেন। অনেকে বলছিল যে শহীদ শরীফ ওসমান হাদি চলে যাওয়ার পর এখানে আর তেমনভাবে আর্থিক ডোনেশন আসছে না, আপনাদের চলতে খুব সমস্যা হয়ে যাচ্ছে, সেন্টার চালাতে বা ইনকিলাব মঞ্চ চালাতে খুবই আপনারা আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন, যার কারণে শাড়ি বিক্রি করতে হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আপনার মানে মন্তব্য কী বা অভিমত কী, এবং আপনাদের আর্থিক সহায়তাটা আসছে কিনা, আসলেও সেটা কোথা থেকে আসছে? আচ্ছা, শাড়ি থেকেই শুরু করি। সেটা হচ্ছে আমরা যে শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে শাড়ি বিক্রি করছি ব্যাপারটা এমন না। আমরা ইনকিলাব মঞ্চ যখন ইনকিলাব কালচারাল সেন্টার হয় নাই তখন থেকেই কিন্তু আমরা শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের, যেমন আপনি যে স্কার্ফটা পরে আছেন এটাও আমরা বিক্রি করি। এবং আমাদের স্কার্ফের হচ্ছে 2টা প্যাটার্ন, একটা হচ্ছে এক পাশে হচ্ছে আপনার ফিলিস্তিনের ক্যাফিয়ার যে সিম্বল ওটা থাকে, আর আরেক পাশে হচ্ছে জুলাইয়ের সিম্বল, দুইটাকে আমরা কম্বাইন্ড করে আর কি স্কার্ফটা তৈরি করেছি। তো এই শাড়ি, স্কার্ফ বা হচ্ছে টি শার্ট এগুলো আমরা বহু আগে থেকেই বিক্রি করি। কেন বিক্রি করি? কারণ হচ্ছে দেখেন, আপনার জুলাইয়ের পরে যেইভাবে করে আপনার মুক্তিযুদ্ধ বা হচ্ছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো প্রচুর পরিমাণে তাদের প্রোডাক্ট বাজারে নিয়ে আসে, কিন্তু জুলাইকে কেন্দ্র করে কেউ এই কাজগুলো করছে না। তো আমরা আসলে দায়বদ্ধতার জায়গা থেকে এই কাজগুলো শুরু করেছি, এবং কে আমাদেরকে কি বলল এইটা আমরা কোনো দিন হিসাব করি নাই, এবং সামনের দিনে যে তাদেরকে আমরা হিসাব করে চলবো এই ধরনের কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নাই। আর ইনকিলাব মঞ্চের টাকার ক্ষেত্রে যে ব্যাপারটা বললেন, আমরা ইনকিলাব মঞ্চ মূলত ডোনেশনের উপর থেকেই চলছি। তো শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে আমরা এই ডোনেশন প্রক্রিয়াটা পুরোটাই বন্ধ করে দিয়েছিলাম, এবং এখন পর্যন্ত মানে আমরা মনে হয় 10-15 দিন আগে আপনি হয়তো খেয়াল করেছেন যে আমরা খয়রাত লাগবে নামে একটা পোস্ট দিয়েছিলাম, এর আগ পর্যন্ত আমাদের সকল ধরনের ডোনেশন বন্ধ ছিল। তো এখন আপনি বলতে পারেন যে ইনকিলাব মঞ্চের তো কোনো ধরনের নেই, তাহলে আপনারা কিভাবে আর কি এই সেন্টার মেনটেন করলেন যেখানে লক্ষাধিক টাকার বেশি আপনাদেরকে ভাড়া দিতে হয়? তো দেখেন, আল্লাহ তাআলা যখন একটা দরজা বন্ধ আর কি, মানুষ যখন আক্রোশবশত একটা দরজা বন্ধ করে দেন, আল্লাহ তাআলা তখন আরও 10টা দরজা খুলে দেন। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এমনই ঘটেছে, যেমন শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে আমাদের ক্ষেত্রে যেই জিনিসটা হয়েছে, আমাদের ইনকিলাব মঞ্চের যে ফেসবুক পেজ আছে বা হচ্ছে আপনার ইনকিলাব মঞ্চের যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এগুলোর মনিটাইজেশন অন হয়ে গেছে। এখান থেকে আমরা বেশ ভালো একটা সাপোর্ট পেয়েছি। এরপরে হচ্ছে আমাদের বইমেলায়, আপনি জানেন যে এবারের বইমেলাটা আর কি প্রকাশকদের জন্য সবথেকে খারাপ একটা অভিজ্ঞতা ছিল। পুরো বইমেলা সবাই মিলে যা বিক্রি করেছে, আমরা ইনকিলাব মঞ্চ থেকে তার থেকে বেশি বিক্রি করেছি। মানে আমাদের ইনকিলাব মঞ্চ থেকে প্রায় আমরা 15 লক্ষ টাকার বেশি আমরা বই বিক্রি করেছি, যেইটা আসলে যে কোনো প্রকাশনীর জন্য আর কি জমজমাট অবস্থাতে অসম্ভব একটা ব্যাপার। তো আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে চালিয়ে নিচ্ছেন, এবং এখন তো আবার নতুন করে আমরা ডোনেশনের কার্যক্রমটা শুরু করেছি। সুতরাং আমার কাছে মনে হয় না যে আসলে আমাদের আর্থিক ব্যাপারগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি। আমাদের ভিতরে হতাশা মাঝে মধ্যে ঘিরে ধরে, তখন আমরা একটা জিনিস সবসময় চিন্তা করি যে আমরা যখন ইনকিলাব মঞ্চ শুরু করেছি তখন আমরা চিন্তা করতাম যে 500 টাকার ব্যানার
আমাদেরকে 500 টাকা কে দিবে? এখন আমি প্রত্যেক মাসে আমার সেন্টার এবং ইনকিলাব মঞ্চ কেন্দ্রিক 2 লক্ষ টাকা খরচ আছে মিনিমাম। তো আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছেন, এবং এইটা হচ্ছে সৎভাবে এবং পুরোটাই হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো যার কারণে আমরা কখনোই হতাশ হই না। যে আল্লাহ আমাদেরকে 500 টাকা থেকে 1.5 লাখ টাকার ব্যবস্থা করে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কিছুদিন আগে শহীদ শরীফ ওসমান হাদির বীরত্ব গাথা পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বা এরকম একটা রেশ উঠেছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার থেকে সেই জিনিসটা আসলে বলা হয় যে না, শহীদ শরীফ ওসমান হাদির বীরত্ব গাথা পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে না। এইটা নিয়ে আপনার কি অভিমত? এবং পাশাপাশি জানতে চাচ্ছি যে এই যে শহীদ শরীফ ওসমান হাদির বীরত্বগাথা পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তককে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়ার পর আবার সেটা নিষেধ করা হলো, তো এই ব্যাপারটা আসলে আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা এটা নিয়ে কোনো উদ্যোগ নেননি কেন বা কোনো দৃশ্যমান কর্মসূচি আমরা দেখতে পাইনি কেন? দেখেন, শহীদদেরকে সম্মান জানানোর দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের। আমরা সর্বোচ্চ যেই কাজটুকু করতে পারি রাষ্ট্রের কাছে আবেদন করতে পারি, এর বাইরে আসলে আমাদের কিন্তু করবার কিছু নাই। তো এটার পিছনে আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে মূলত আর কি মিডিয়ায় যেই ব্যাপারটা এসেছে যে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা এটা পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে আর কি। এটা মূলত 2028 সাল কেন্দ্রিক আর কি। এটা একটা প্রস্তাবনা, এটা কিন্তু কোনো ধরনের মানে মৌখিক আলাপন, মানে কাগজে কলমে এই ধরনের কোনো কিছু আসলে লিপিবদ্ধ হয়নি। এবং পরবর্তী সময়ে যে বাদ দেওয়ার কথাটা বলা হয়েছে সেটা আসলে 2027 আসলে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাবনা ছিলই না। তো যার কারণে এই দুইটাই হচ্ছে মিডিয়ার হাইপ এবং নিজস্ব যে টিআরপি বাড়ানোর যে একটাই, এর বাইরে আর কিছু না। যার কারণে আমরা আসলে কোনোটা নিয়েই খুব বেশি প্রতিক্রিয়া দেখাইনি। এটা নিয়ে তাই মাথা ঘামানোর কোনো প্রয়োজন বোধ জি, করেননি। তবে আমরা সরকারকে এতটুকু আহ্বান জানাতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ শরীফ ওসমান হাদি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই যে আজাদির যে মুখগুলো, এদেরকে যদি আমরা রাষ্ট্র থেকে যথাযথ সম্মান প্রদর্শন না করতে পারি এবং রাষ্ট্রটাকে যদি শুধুমাত্র পরিবার কেন্দ্রিক করে রাখি, তাহলে আসলে রাষ্ট্রের যেই জনগণ রাষ্ট্রকে আগলে রাখবার যে তাদের ভিতরে যে একটা প্রবণতা বা হচ্ছে জীবন দিয়ে হলেও তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার যে একটা চেষ্টা, এটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই এই জমিনের জন্য যারা লড়াই করে শহীদ হয়েছেন তাদেরকে আমাদের সম্মান জানানোর দায়িত্ব। আমরা প্রত্যাশা রাখি যে কোনো গুঞ্জন নয়, শহীদ ওসমান হাদিকে এই সরকার অবশ্যই 2028 সালের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরবর্তীতে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে অনেকে অভিযোগ করে থাকে শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের সাথে ইনকিলাব মঞ্চের যেই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আসলে তার লেগাসিকে ধ্বংস করেছে কিংবা শহীদ শরীফ ওসমান হাদির যেই মর্যাদাটা আছে সেটাকে নিচে নামিয়ে এনেছে। এই ব্যাপারে আপনার অভিমত কী এবং শহীদ শরীফ ওসমান হাদি পরিবারের সাথে আপনাদের যে দ্বন্দ্বটা এটা শুরু হয় কিভাবে? দেখেন, শহীদ ওসমান হাদির পরিবারের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। ভার্চুয়ালি আমরা যেই ব্যাপারগুলো দেখি অনেক সময় এগুলো সত্য নাও হতে পারে। যেমন ধরেন, আমার যদি ওই ধরনের বা আমাদের যদি ওই ধরনের থাকতো, প্রবণতা থাকতো, তাহলে কিন্তু আমি ঈদের সময় শহীদ ওসমান হাদির বাসায় যেতাম না, তার মায়ের সাথে দেখা করতাম না, তার ওয়াইফের সাথে দেখা করতাম না, বা হচ্ছে তাদের পরিবারের সকল সদস্যের সাথে আমার দেখা হতো না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে। তো ইনকিলাব কালচারাল সেন্টার যদি আমরা ছেড়েও দেই বা যেই ছাড়বার কথা বলছি, আমরা যদি চলেও যাই, এরপরেও একজন শহীদ পরিবার হিসেবে শহীদ ওসমান হাদির পরিবারের সকল সদস্যকে যতটুকু সম্মান আমাদের জায়গা থেকে জানানো দরকার, আমরা সেখানে কোনো ধরনের কার্পণ্য করতে চাই না। এমনকি যদি তারা ভুল বুঝে আমাদেরকে মাঝে মধ্যে দুই একটা কটু কথাও বলে থাকেন, আমরা ওটাকে এইভাবেই নিতে চাই যে মাঝে মধ্যে আমাদের পরিবারের অনেক সদস্যরাও আমাদেরকে শাসন করবার চেষ্টা করেন, আমরা ওইভাবেই দেখতে চাই। মানে এইটাকে কোনোভাবেই আমি পারিবারিক দ্বন্দ্ব হিসেবে দেখতে চাই না। আমার কাছে মনে হয় যে আসলে যেই জিনিসগুলোর সমাধানের সুযোগ আছে সেই জিনিসগুলোকে আসলে সমাধানের পথটা বন্ধ করা আসলে আমাদের জায়গা থেকে ঠিক হবে না। আমরা তাদেরকে
ভীষণ ভালোবাসি এবং শহীদ ওসমান হাদির পরিবার না শুধুমাত্র বাংলাদেশের আজাদির জন্য যেই মানুষটা জীবন দিয়েছেন তার পরিবারকে সম্মান জানানোটা আমাদের দায়িত্ব মনে করি। আপনি বলছেন যে আপনাদের সাথে শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে মাসুমা হাদি অভিযোগ করেছেন যে তিনি ঢাকায় এসেছেন একটা সংবাদ সম্মেলন করতে, কিন্তু জাবের বা জুমা তাকে কল দেয়নি, খোঁজ খবরও নেয়নি। তো যদি দ্বন্দ্ব নাই থাকে তাহলে এই ব্যাপারগুলো আসলে মিডিয়ার সামনে এইভাবে উঠে আসবে কেন? এবং আমরা দেখেছি যে সময়ে সময়ে ওসমান হাদির যেই ভাই আছেন ওমর হাদি এবং মাসুমা হাদি, তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আপনাদের বিরুদ্ধে। তো এই বিষয়গুলো হবে কেন যদি দ্বন্দ্ব নাই থাকে? আচ্ছা, প্রথমত ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনিও খুব ভালো করে জানেন যে আমার আইডিটা আমি হারিয়ে ফেলেছি। নাম্বার ওয়ান, আইডি হারানোটা কোনো ব্যাপার না। ব্যাপার যেটা শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে প্রতিনিয়ত কোথাও না কোথাও প্রোগ্রাম হচ্ছে। তো আমরা সব জায়গায় আসলে যেতে পারি না, আমাদের সুযোগ হয় না। যেমন আমাদের কাছে অনেক জিনিসের প্রায়োরিটি থাকে যে আমরা এখন কোন জিনিসটাকে প্রায়োরিটি দিব। যেমন আমাদের জুলাই কেন্দ্রিক অলরেডি হচ্ছে আমরা 56টা প্রোগ্রামের মতো আমাদের প্ল্যান করা আছে আর কি, যার মধ্যে ইতিমধ্যে প্রায় অনেকগুলো প্রোগ্রাম আমাদের অলরেডি হয়ে গেছে। তো বাকি প্রোগ্রামগুলোকেও আমাদেরকে বাস্তবায়ন করতে হয়। তো আপনাকে আমি শুরুতেই বলেছি যে দেখেন, এই লড়াইটাকে শুধুমাত্র যদি ইনকিলাব মঞ্চের জাবের জুমার মধ্যে সীমাবদ্ধ করে দেয়া হয় তাহলে এই লড়াইটা বেশি দূর আগাবে না। আমার কাছে মনে হয় যে এই লড়াইটার অনেক শাখা প্রশাখা দরকার, যেইগুলো সকল একত্রিত হয়ে সরকারের কাছে এমন একটা প্রেশার ক্রিয়েট করবে যাতে করে সরকার বাধ্য হয় এই হত্যার বিচারটুকু করবার ক্ষেত্রে। তো মাসুম আপার প্রতি আমি ভীষণ সম্মান রেখেই আসলে বলতে চাই, সেটা হচ্ছে মানে আমার আসলে আপনাকে ফোন করা দরকার ছিল, কিন্তু আমি আসলে খেয়াল করিনি যে আপনি ঢাকাতে আসছেন বা সংবাদ সম্মেলন করছেন। তবে এতটুকু বলি, শুধু মাসুম আপা না, মানে বাংলাদেশের যে কেউ যদি শহীদ ওসমান হাদিকে নিয়ে কোনো প্রোগ্রামের আয়োজন করে, আমাদের জায়গা থেকে যদি সুযোগ থাকে সেগুলোতে অংশগ্রহণ করবার, আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এবং যদি এমনও হয় যে আমাদের অন্য কোনো সাপোর্ট দেওয়ার দরকার আছে, তাদের প্রয়োজন, আমরা সেই জায়গায় তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। মানে ওসমান হাদি এইটার সাথে আসলে বাংলাদেশের কোনো মানুষেরই কোনো বিরোধ নাই, আমি যেটা মনে করি আর কি। মানে বাংলাদেশের কেউ আসলে পরাধীন থাকতে চায় না, সবাই আসলে স্বাধীন থাকতে চায়, আর স্বাধীনতার প্রতীক হচ্ছে শহীদ ওসমান হাদি। তো সেক্ষেত্রে এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী এবং তার ছেলে ফিরনাস বর্তমানে এখন কোথায় আছেন, কেমন আছেন? ওরা বর্তমানে হচ্ছে সরকার ওদেরকে যে বাসাটা দিয়েছে আর কি, ওরা সেখানেই থাকছে। আর ও বড় হয়েছে, মানে এখন টুকটাক কথা বলে আর কি, এবং ভীষণ বাইরে ঘুরতে পছন্দ করে। ওর মামার একটা বাইক আছে আর কি, তো সেই বাইকে ওর ঘুরে বেড়ানো খুব পছন্দ আর কি। তো আমরা সাধারণত দেখা করতে গেলে আর কি আমাদের সাথেও আর কি বাহিরে যেতে চাই আর কি। তো সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা আর কি একটু ইচ্ছা করেই কম যাই আর কি। মানে আমাদের গেলে ভীষণ খারাপ লাগা কাজ করে, কারণ আমরা ওর জন্মের পরে আর কি মাঝে মধ্যেই শহীদ ওসমান হাদির সাথে ওই বাসায় যেতাম, ওর সাথে খুনসুটি করতাম। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে, তো ওগুলো একটু এড়িয়ে যাওয়ার জন্যই মূলত একটু কম যাতায়াত। আর সেকেন্ড ব্যাপার যেটা সেটা হচ্ছে ওই বাসাতে আসলে কোনো পুরুষ অভিভাবক নেই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু মেনটেন করে যেতে হয়। যেমন আমাদের সাথে আরও মানে আমার মনে পড়লো যে ওদের সাথে একটু দেখা করে আসি, আমি চাইলেই যেতে পারি না, আমাকে জুমাকে কানেক্ট করতে হয় বা শান্তাকে কানেক্ট করতে হয়, কানেক্ট করে যেতে হয় আর কি। তবে আমি চাই সবসময় যেটা সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির সন্তান ফিরনাস তার বাবার মতো আদর্শ নিয়ে বড় হোক, এবং আগামীর দিনগুলোতে শহীদ ওসমান হাদি যেভাবে আজাদির সন্তান হিসেবে বলেছেন না যে আমাদের পরে আমাদের সন্তানরা লড়বে, তারপরে তার সন্তানরা লড়বে, তা আমি চাই ফিরনাসের মা ফিরনাসকে সেভাবেই গড়ে তুলুক যেভাবে শহীদ ওসমান হাদি বাংলাদেশের মুখপাত্র হয়ে উঠেছেন। ফিরনাস কি কখনো তার বাবাকে খোঁজে, যেহেতু আপনি বলেছেন সে কথা বলতে আচ্ছা, শিখেছে? ওর বাবার ছবি তো ভীষণ চুমু খায়, এবং ও মূলত বাবা ডাকে না, ও আব্বা ডাকে আর কি। তো আব্বার সাথেও অভ্যস্ত ডাকের সাথে। ভাবি ওকে সবসময় খেয়াল রাখেন, এবং ওর যারা আর কি আত্মীয় স্বজন আছেন
চাচা, ফুপু বা হচ্ছে খালা, এরা সবাই ওকে আগলে রাখার চেষ্টা করছেন। তো ভাবি চাচ্ছেন যে ও একটু আড়ালেই বড় হোক, মানে দেখা যায় যে বেশ কিছু বিড়ম্বনায় পড়তে হয়, যেমন আমাদের ক্ষেত্রেও সেম, যে আমরা বের হইলে আর কি পার্সোনাল লাইফ থাকে না। তো ভাবি যাচ্ছেন যে ওকে শহীদ ওসমান হাদির মতো করে আস্তে আস্তে করে গড়ে তুলতে। তো সেই ক্ষেত্রে আসলে একটু নীরবভাবেই ওকে বড় করতে হবে। তো এই জন্য আমরা ওকে ওই স্পেসটুকু দিচ্ছি যাতে ও ওর মতো করে বড় হয় এবং শহীদ ওসমান হাদির যে লিগেসি এটাকেও ধরে রাখে। হাদি ভাই যেহেতু নেই, তাহলে এখন তার পরিবারের সদস্যদের ভরণ পোষণের দিকটা কে দেখছে? আচ্ছা, প্রথমত হচ্ছে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা ফান্ড দেওয়া হয়েছে। তাদেরকে বলতে ফিনাস কি মূলত, এর বাইরে আসলে কাউকেই টাকা সংক্রান্ত কোনো কিছু দেয়া হয়নি। তো ওখান থেকে হয়তো মাসিক একটা টাকা তারা পান। আর যেহেতু মানে সরকার যে বাসাটা তাদেরকে দিয়েছেন সেখানেই থাকছেন, তো তাদের খুব একটা আর্থিক টানাপোড়েন চলছে না, যতটুকু আর কি আমি জানি আর কি। তো অভিভাবকহীনতার তো একটা ব্যাপার থাকে, তো ওই জায়গাটা তো আসলে পূরণ করবার মতো না। তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদির যিনি স্ত্রী রয়েছেন তাকে অসম্ভব ধৈর্য দিয়েছেন এবং এই ধৈর্য ধরেই উনি ফিনাসকে আস্তে আস্তে করে শহীদ ওসমান হাদির মতো করে গড়ে তুলবেন। আমরা দেখেছি যে ওসমান হাদি যেদিন শহীদ হলেন সেদিন আপনি বা জুমা কেউই তার সাথে ছিলেন না। অন্য সময়গুলোতে আমরা দেখতে পেতাম যে নির্বাচনী প্রচারণায় আপনারা তার সাথে থাকতেন। তো সেদিন কেন আপনারা ছিলেন না? আচ্ছা, প্রথমত হচ্ছে জুমা মূলত একটা ক্যাম্পেইনেই অংশগ্রহণ করেছে। আমরা কিন্তু প্রতিদিন ক্যাম্পেইন করতাম। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ঠিক তার আগের দিন আমরা হচ্ছে দুদকের সামনে একটা ক্যাম্পেইন করেছি পাবলিক পার্লামেন্ট নামে। তো ওটা কমপ্লিট করে এরপরে গিয়ে হচ্ছে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার আসলে মূলত তার পরবর্তী সপ্তাহে আমার বিয়ের অনুষ্ঠান ছিল। তো এই জন্য আর কি আমার পরিবারের আমার বোন যারা ঢাকাতে থাকে এদেরকে নিয়েই মূলত আমি বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। তো আমার পরের দিনই ফিরবার কথা ছিল, জুমার নামাজ পড়ে খেয়ে এরপরে আর কি আমার ব্যাক করার কথা ছিল। তো এর মধ্যেই আসলে আমার কাছে ফোনটা চলে আসে আর কি। তো এটা আসলে আমার আজীবনের একটা আফসোস যে মানে ওসমান ভাইয়ের সবসময় পাশে বলতে রিক্সাটার পাশেও আমি আজীবন আর কি তার লড়াইয়ের এই পুরো সময়টা জুড়ে বসে আসছি আর কি। তো এইটা মানে আমি আসলে নিজেকে কখনোই এই জায়গাটাতে ক্ষমা করতে পারি না। আমার কাছে মনে হয় যে মানে আমি হইলে কি ভাই বেঁচে যাইতো, বা আমি কি একটু আগে সতর্ক হইতে পারতাম, মানে এই ধরনের অনেক কিছুই আমার ভিতরে কাজ করে এবং বহু রাত আমার এগুলো ভাবতে ভাবতেই আর কি পুরো রাত চলে যায়। তো এই জায়গাটাতে আমার একটা খারাপ লাগা কাজ করে। তা আমি এই শহীদ ওসমান হাদির শাহাদাত সংক্রান্ত বিষয়গুলো ম্যাক্সিমাম পডকাস্টে এড়িয়ে যাই, কারণ এইগুলো বললে আমি স্মৃতিকাতর হয়ে যাই। আর মানে শহীদ ওসমান হাদির সাথে আমার কতটুকু সম্পর্ক বা তাকে আমি কতটুকু ধারণ করি, এইটা আল্লাহ তাআলা দুনিয়াতেও দেখাতে পারেন, অথবা হচ্ছে আখিরাতেও আমি হয়তো তার সামনে গেলে দাঁড়ালে বলতে পারবো যে ভাই আমি আপনাকে এতটুকু ভালোবাসি। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের যারা আছেন, যেমন তার ভাই ওমর হাদি, তাকে সরকারি চাকরির অফার দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক, এবং তিনি বিদেশে গিয়ে সেটা আয়ত্ত করছেন বা এখন সেই চাকরিটা করছেন। ইনকিলাব মঞ্চের জন্য কিংবা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের জন্য কি এরকম কোনো প্রস্তাব আসেনি? দেখেন, শহীদ ওসমান হাদি ইলেকশন করবার সময় তিনি বলেছেন যে আমাদের কাছে এই ইলেকশনটা হচ্ছে যদি আমাদের কাছে হাতে 5টা গুরুত্বপূর্ণ কাজ থাকে, এর মধ্যে ইলেকশনটা হচ্ছে আমাদের কাছে 5 নম্বর গুরুত্বপূর্ণ কাজ আর কি। তো আমাদের কাছে আর কি মনে হয়েছে সেটা হচ্ছে মানে অফার যে আসে না ব্যাপারটা এমন না, আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার এসেছে। তো আমাদের কাছে মনে হয়েছে যে শহীদ ওসমান হাদির এই মুহূর্তে বিচারটা দরকার, এর বাইরে আসলে আমাদের কোনো কিছুরই দরকার নেই। আমাদের কাছে অফার এসেছে ইনকিলাব কালচারাল সেন্টার 10 তলা করে দেওয়ার। তো এগুলোর সাথে কিছু শর্ত জড়িত ছিল যাতে আমরা আন্দোলনটা একটু স্লো করি, বা হচ্ছে মানে তারা হয়তো সরাসরি বলে নাই, কিন্তু তাদের অ্যাপ্রোচটা এমনই ছিল আর কি, যে আসলে এই মুহূর্তে তো তোমরা যদি আন্দোলন করো তাহলে তো সামনে ইলেকশন আসছে, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো আমার মনে হয় যে এটাকে একটু কমায় নিয়ে আসা উচিত। এরপরে হচ্ছে
ইনকিলাব কালচারাল সেন্টার আমরা সরকারের পক্ষ থেকে জমি দেখে 10 তলা করে দিব, মানে এই ধরনের বিভিন্ন প্রস্তাব আসছে। তো আমাদের কাছে মনে হয়েছে যে শহীদ ওসমান হাদির বিচার ছাড়া মানে আমরা প্রয়োজনে এখন যে সেন্টার 1.5 লাখ টাকা ভাড়া দিয়ে আর কি মেনটেন করি, প্রয়োজনে একটা রুম 15,000 টাকা ভাড়া দিয়ে রাখবো, আমার কোনো সমস্যা নেই বা আমাদের পুরো টিমের কোনো সমস্যা নেই। কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচারের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে সেটা আকাশ সম পরিমাণ হলেও সেটা আমরা কোনো দিন গ্রহণ করব না। আপনার কি মনে হয় ওমর হাদি এই চাকরির সুযোগটা নেয়ার মাধ্যমে ওসমান হাদির শাহাদাতের বিচারের সাথে আপোষ করেছেন? আমি আসলে এই ব্যাপারটাকে ওভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে উনি মূলত রিকশায় ছিলেন, তো সেই জায়গা থেকে উনি হয়তো প্রচণ্ড রকমের একটা ভীতিকর অবস্থার ভেতরে চলে গেছেন, যেটাকে আমরা ট্রমাটাইজড বলি আর কি। তো সেই জায়গা থেকে উনি হয়তো এই দেশটা ত্যাগ করতে চেয়েছিলেন। তো আসলে দেশ ত্যাগ করার তো কোনো একটা মাধ্যম দরকার আর কি। তো উনি হয়তো এই সুযোগটা গ্রহণ করেছেন আর কি। তো এটাকে আমি পজিটিভলি দেখি। এবং মানে শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, মানে শুধু ওমর ভাই কিংবা হচ্ছে মাসুম আপা এদেরকে না, মানে শহীদ ওসমান হাদির মানে 14 পুরুষে যারা আছে এদের সবাইকেও যদি বিভিন্ন দেশে আর কি সরকারের পক্ষ থেকে পাঠানো হয়, এরপরেও কি শহীদ ওসমান হাদিকে হারিয়ে আমরা যেই ক্ষতিগ্রস্ত হয়েছি তার 1% পূরণ করা সম্ভব? তো সেই ক্ষেত্রে আমার কাছে এগুলোকে খুব বেশি আর কি গুরুত্বপূর্ণ বা হচ্ছে কন্ট্রোভার্সি ইস্যু মনে হয় না। আমাদের একটা জিনিসই ফোকাস করা উচিত, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। মাসুমা হাদি কিছুদিন আগে অভিযোগ করেছিলেন যে তার পরিবার থাকতেও আপনি কেন শহীদ ওসমান হাদির মামলার বাদী হয়েছেন। তো আমাদেরও ঠিক একই প্রশ্ন যে আপনি কেন মামলার বাদী হয়েছেন? দেখেন, আমি প্রথমত যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমি এই প্রশ্নটাকে একটু এড়িয়ে যেতে চাই। এড়িয়ে যাওয়ার সাথে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে তখন আর কি এই মামলাটা করবার জন্য একজন এডিসি আসছিলেন এবং মামলার যিনি আয়ু তিনি আসছিলেন আর কি। তো আমার কাছে মনে হয় যে এবং কেসের যেই কপিটা ওইখানে আসলে তার নামটা উল্লেখ করা আছে, যিনি ইনভেস্টিগেশন অফিসার। তো তাকে জিজ্ঞেস করলে মনে হয় এটার উত্তর সবথেকে বেশি ভালো পাওয়া যাবে যে সে আসলে এই মামলা গ্রহণ করতে এসে কী সমস্যা ফেস করেছে। এবং এটার মধ্য দিয়ে মনে হয় যে এই যে আমাদের পারস্পরিক যে দোষারোপের যে একটা প্রবণতা, মানে আপনি তো আমাকে নিরপেক্ষ ভাবতে পারেন না, যেমন আমি তো নিঃসন্দেহে আমার সাফাই গাওয়ার চেষ্টা করব, আবার তাদের জায়গা থেকেও তারা ওভাবে বলবার চেষ্টা করবেন। তো আমার কাছে মনে হয় যে এইটা একটা নিরপেক্ষ জায়গা হতে পারে, যে তৎকালীন উপস্থিত এডিসি এবং হচ্ছে যিনি মামলার ইনভেস্টিগেশন অফিসার ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলে মনে হয়, সাংবাদিকরা তো বিভিন্ন সময়ে যান, তো তারা যদি আর কি ওই নামগুলো দেখে তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে এটা সব থেকে সঠিক এবং নিরপেক্ষ একটা উত্তর আশা করি পাওয়া যাবে। আপনি যেহেতু মামলার বাদী, তাই আপনার কাছ থেকে জানতে চাই শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া কতটুকু এগিয়েছে? কতটুকু আগায় নেয়, 18 বার পিছিয়েছে আর কি। তো দেখেন, আমাদের আল্লাহ তাআলা বারংবার আমাদেরকে সুযোগ দেয়, কিন্তু আমরা সেই সুযোগগুলো কাজে লাগাইতে পারি না। এটা হচ্ছে আমাদের জন্য একটা সামগ্রিক ব্যর্থতা। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাবেক মমতা ব্যানার্জি, তিনি যখন আপনার এই ব্যাপারে একটা গুরুতর অভিযোগ করলেন, তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন তিনি সরাসরি এই ব্যাপারটাকে এক ধরনের নাক ছিটকানোর মতো আর কি বাদ করে দিলেন আর কি। মনে হলো যে তার এই ব্যাপারটা নিয়ে খুব একটা আগ্রহ নাই। কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষের শহীদ ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে যেই আগ্রহ এবং তার যেই হৃদয়ের কান্না, এটা যদি সরকার উপলব্ধি না করতে পারে তাহলে আমাদের আসলে খুব বেশি কিছু বলবার নাই। আসলে ক্ষমতায় মানুষ 5 বছরের জন্য আসে, আজীবনের জন্য আসে না, এইটুকু মনে হয় আমাদের মনে রাখা দরকার। কিছুদিন আগে আপনি হামের শিশু মৃত্যু নিয়ে একটি মন্তব্য করেছিলেন যে বর্তমানে বাংলাদেশের মায়েরা আসলে তাদের ফিটনেস ধরে রাখতে গিয়ে শিশুদেরকে স্তন্যপান করায় না, এই জন্য আসলে মায়ের বুকের দুধ খাওয়ার অভাবে শিশুরা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই মন্তব্যটা নিয়ে আপনার এখন কিছু বলবার আছে কিনা, এবং আপনি কি এখনও আপনার সেই মন্তব্যটাকে সঠিক বলে মনে করছেন কিনা? আচ্ছা, প্রথমত আপনাকে একটু জানাই, সেটা হচ্ছে এই যে এই ইস্যুটা যে ভাইরাল হয়েছে তখন মূলত এই ভাইরালটা হয়েছে আমার কারণেই। কীভাবে আপনাকে বলি, যেমন আমি যখন সংবাদ সম্মেলনটা করে
বের হয়ে আসি, এরপরই আমি একটা পোস্ট করি আর কি, যে আমার এই সংবাদ সম্মেলনে এই ধরনের একটা কথা বলা হয়েছে, যেটা আসলে আমার জায়গা থেকে একটা ভুল মন্তব্য করা হয়েছে। তো এটার জন্য আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি আসলে ব্যক্তিগতভাবে এটার জন্য নিজের কাছেই নিজে লজ্জিত। তবে আপনাকে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ধরেন আমাদের সবসময় আসলে আমাদের একটা পুরো গবেষণা টিম আছে। আমাদের সংবাদ সম্মেলনের পূর্বে তারা ওই কেন্দ্রিক পুরো ব্যাপারগুলোর একটা সামারি তৈরি করে, এরপরে আমাদের যারা আর কি কথা বলেন তারা ওইগুলো ধরে ধরে কথা বলেন। তো আমাদের ক্ষেত্রে যেই সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে 55% এই পার্সেন্টেজটা ঠিক আছে, কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। মানে হচ্ছে 55% নারীরা শুধুমাত্র ফিটনেস ধরে রাখার জন্য খাওয়ান না, এই দুধ পালন করেন, এটা আসলে সত্য না। মানে ধরেন যদি 100টা বা হচ্ছে 50টা কারণ থাকে, এর ভেতরে একটা কারণ হচ্ছে এটা। তো এটার জন্য আমি আসলে তখনও ক্ষমা চেয়েছি, এবং যদি ভবিষ্যতেও কখনো এর জন্য ক্ষমা চাইতে হয়, আমার আসলে কোনো ব্যক্তিগত জায়গা থেকে কোনো সমস্যা নেই, কারণ আমি ক্ষমা তো আমার মা বোনদের কাছেই চাবো। তো সেই ক্ষেত্রে আসলে আমার লজ্জা পাওয়ার, আমি ব্যক্তিগতভাবে লজ্জিত, কিন্তু আমার মনে হয় যে তারা ব্যাপারটাকে বুঝবেন এবং সেইভাবেই আমাকে গ্রহণ করবেন। আপনাকে নিয়ে আরও একটি বিতর্কিত বিষয় ছিল বা আরও একটি বিষয়ে অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনি যখন হাঁটছিলেন কোনো একটা কবর জিয়ারত করতে গিয়ে, তখন পেছন থেকে অন্যদেরকে বলছিলেন যে তোমরা আমার পেছনে কেন, কথা শুনতে পাও না, সামনে যাও না। তো এইটা নিয়ে অনেকে অভিযোগ করেছে যে আপনি আসলে আপনার আশেপাশে যারা থাকে তাদেরকে নিজের বডিগার্ডের মতো ট্রিট করতে চান আর কি। তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত? আচ্ছা, এটা আসলে একটা মজার ঘটনা। সেটা হচ্ছে দেখেন আমাদের যে জাতীয় 3 নেতার মাজার দোয়েল চত্বর থেকে একটু এই পাশে, তো ওটাতে আসলে উপরে হচ্ছে 3টা মনুমেন্টের মতো করা, এবং ঠিক তার নিচে, একতলা নিচে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে তাদের মূল কবরটা। তো আমাদের ক্ষেত্রে যেই জিনিসটা হয়েছে, আমরা প্রত্যেকবারই হচ্ছে ওই উপরে গিয়ে এরপরে চলে আসছি আর কি, কখনো নিচে যাওয়া হয় নাই। তো আমরা যখন ওখানে গিয়েছি তখন সাংবাদিকরা আর কি নিচে যাওয়ার জন্য বলতেছিল। তো এখন আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে কোন নিচে যাওয়ার জন্য বলতেছে। তখন আর কি আমার যেই ছোট ভাই মিসবা, ওকে আমি বলতেছিলাম যে তুমি একটু দেখো, যাও। তো ও আসলে বুঝতে পারতেছিল না। তো এমন হয়েছে যে আমি ওকে চিমটি কাটতেছি, তো ও আমাকে বলতেছে ভাই আপনি চিমটি দেন কেন? তো এইখানে ব্যাপারটা আর কি এই রকমের। তো তখন আর কি আমি ওকে আর কি জাস্ট ও যাতে গিয়ে দেখে আসে, এই জন্যই ওকে বলছি যে তুমি আমার পিছনে পিছনে হাঁটতেছো কেন, সামনে গিয়ে দেখে আসতে পারো না, মানে হচ্ছে নিচে এই ধরনের কোনো কিছু আছে কি না এটা একটু তুমি দেখে আসো। আমার মনে হয় যে ইনকিলাব মঞ্চের টিমটা হচ্ছে, আমি বিশ্বাস করি বাংলাদেশের একমাত্র টিম যেই টিমের প্রত্যেকটা সদস্য অনেক সময় নিজের পরিবারের সদস্যদের থেকেও তার কাজ এবং তার যেই সহযোদ্ধা তাদেরকে গুরুত্ব দেয়। জাস্ট একটা ঘটনা বলি, গতকালকে আমাদের সেন্টারের যিনি সভাপতি ছিলেন আর কি ইনকিলাব কালচারাল সেন্টারে, সালাউদ্দিন শুভ, ওর আপন নানা মারা গেছে। সেন্টারে অনেকগুলো কাজ ছিল, সে যায়নি, সেন্টারের কাজের জন্য সে রয়ে গেছে। মানে আপনি এই ব্যাপারগুলোর আপনার কাছে হয়তো এগুলো অবান্তর বা এই ধরনের অনেক কিছুই মনে হইতে পারে, কিন্তু এই ব্যাপারগুলো আমাদের ভেতরে ঘটে। মানে আমাদের জীবনের অনেকের অনেক কিছু আমরা ত্যাগ করেছি ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারের এই লড়াইটার জন্য। তো সেই জায়গা থেকে মানে হচ্ছে আমার কোনো সহযোদ্ধাকে আর কি আমি বডিগার্ড মনে করব, এটা হয়তো আমার তো দূরের কথা, ওরাও কোনো দিন স্বপ্নে কল্পনা করে না আর কি। আমরা যতদূর জানি যে আপনার চেয়ে শহীদ শরীফ ওসমান হাদি 5 বছরের বড়। তো আপনাদের বন্ধুত্ব নিয়ে তো সবাই অনেক আলোচনা করে। আমরা জানতে চাচ্ছি 5 বছরের বড় হবার পরেও তার সাথে আপনার বন্ধুত্ব হয় কিভাবে? এর আগে আমি আরেকটা ভিডিওতে এ ব্যাপারে কথা বলেছিলাম। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকমের যে শহীদ ওসমান হাদির সাথে আমার পরিচয় ছিল বহু আগে থেকেই আর কি। মানে ব্যাপারটা এরকমের যে ছোটোবেলা থেকে আছে না যে এলাকার যদি কিছু মেধাবী মুখ থাকে তাদেরকে সবাই কম বেশি চেনে। তো সেই হিসেবে আমি তাকে ছোটোবেলা থেকেই চিনতাম, এলাকার বড় ভাই হিসেবে। এরপরে হচ্ছে আমি মূলত তার পিছন ধরে ধরেই আর কি চলতাম। ব্যাপারটা এরকমের যে সে যখন নলছিটিতে পড়াশোনা করতো
সে যেইখানে পড়তো আমি ওইখানে পড়েছি, এরপরে সে ঝালকাঠিতে এসে যেখানে পড়েছে আমি সেখানে পড়েছি। তো সেই জায়গা থেকে তার সাথে পরিচয়টা বহু পুরনো। তো মূলত আমাদের লড়াইয়ের যে সম্পর্কটা এটা মূলত তৈরি হয়েছে করোনাকালীন সময়ে। করোনাকালীন সময় এমন হয়েছে যে আমরা একসাথে 12 ঘন্টা 14 ঘন্টাও একসাথে হাঁটতেছি, গল্প করতেছি, হয় আমার বাসায় খাচ্ছি নয়তো তার বাসায় খাচ্ছি, মানে আমরা একসাথেই আছি। তো ভাইয়ের বিয়ের পরেও ভাবি মাঝে মধ্যে আর কি আফসোস করে বলতো যে তোমার তো জাবের ভাইকে পাইলে আর কিছু লাগে না আর কি। তো সেই জায়গা থেকে তার সাথে আর কি করোনাকালীন সময় থেকেই লড়াই কেন্দ্রিক পরিচয়। তাছাড়া এলাকাতে আমরা আগে থেকেও বেশ কিছু কাজ করবার চেষ্টা করেছি, যেমন করোনাকালীন সময়ে আমরা মানুষের কাছে যারা ঘরবন্দি ছিল আর কি তাদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের এলাকার পাবলিক লাইব্রেরিটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আমরা আরও এলাকার কিছু ভাই বোন মিলে সেটাকে চালু করেছি। তো এরকম বেশ কিছু কাজ আমরা করেছি করোনাকালীন সময়ে। হাসিনা আর কি পালিয়ে যায় আগস্টের 5 তারিখে, 36শে জুলাই। তখন মূলত হাদি ভাই এবং আমি বরিশালে, এবং হাদি ভাইয়ের যেই রিক্সার উপরে যে ভিডিওটা ওটা মূলত বরিশাল নতুল্লাবাদের। তো আমরা তখন বাসায় ফিরে, কারণ আওয়ামী লীগ তার জীবনে 2টা ন্যারেটিভ এবং 2টা জায়গা সে সবসময় ইউজ করবার চেষ্টা করেছে। একটা হচ্ছে সংখ্যালঘু আর একটা হচ্ছে পাহাড়। তা আমরা খুব আশঙ্কা করছিলাম যে সংখ্যালঘুদের যে মন্দিরগুলো, এই মন্দিরগুলোতে হামলার মতো ঘটনা ঘটতে পারে। তো আমরা 2জন এবং সাথে আরও কিছু মানুষ, আমরা সবাই মিলে এলাকার, এবং আমাদের নলছিটি এলাকাটার একটা অংশ হিন্দু অধ্যুষিত এলাকা, প্রচুর মন্দির রয়েছে, এবং ওসমান ভাইয়ের বাড়ির খুব কাছেই মন্দির আছে, আমার বাসার খুব কাছেও মন্দির আছে, মানে মন্দিরের দূরত্বটা এরকমের আর কি। তো আমরা চেষ্টা করছিলাম যাতে অন্তত নলছিটি উপজেলার কোনো মন্দিরে এর আঁচ যাতে না পড়ে। তো আমরা সারা রাত ঘুরে ঘুরে এই মন্দিরগুলো পাহারা দিচ্ছিলাম, বাইকে করে ঘুরে যেয়ে এবং ওখানের লোকজনের সাথে কথা বলছিলাম যে আপনারা নিশ্চিত থাকুন এবং আমাদের ফোন নাম্বার রাখুন, যদি এই ধরনের কোনো সমস্যা হয় এবং কেউ যদি করতে আসে আপনারা তাদেরকে পিটাইয়ে বাইন্ধা রাখবেন এবং আমরা এসে তাদেরকে নিয়ে যাব থানায়। মানে কোনোভাবেই এই কাজে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো ওই পাহারা দিতে দিতেই আর কি ভাবতেছিলাম যে আমাদের হয়তো এই যে জুলাইয়ের মতো একটা গণ অভ্যুত্থান ঘটে গেল, এত এত মানুষের জীবন চলে গেল, আমাদের মনে হয় এটা নিয়ে কিছু করা দরকার। কারণ মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধকে একটা দল দখল করে নিয়ে এই মুক্তিযুদ্ধের নামে গত 55 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন, গুম খুন, হত্যার রাজনীতি করেছে। তারা বাংলাদেশের মানুষকে, তাদের জীবনকে নাই করে দিছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে জুলাই নিয়ে কাজ করা দরকার। জুলাই যাতে আরেকটা মুক্তিযুদ্ধের পুনরাবৃত্তি না ঘটে। যেই জুলাই জনগণের, সেই জুলাই যাতে জনগণের কাছেই থাকে, সেই জায়গা থেকেই মূলত আমাদের একটা সংগঠন করবার পরিকল্পনা। এবং 8 তারিখে আমরা ব্যানার ছাড়া শেখ হাসিনার বিচারের দাবিতে, খুনি হাসিনার বিচারের দাবিতে আমরা শাহবাগে একটা অবরোধ কর্মসূচি পালন করি। এবং 13 তারিখে আমরা হচ্ছে আমাদের ইনকিলাব মঞ্চের ব্যানারে আমরা হচ্ছে শাহবাগে একটা প্রোগ্রাম করি। তো এখান থেকেই মূলত হচ্ছে ইনকিলাব মঞ্চের যাত্রা শুরু, এবং এর পরবর্তী সময়টা তো তার শাহাদাত পর্যন্ত তো ওই পথ ধরেই চলা। আপনি তো একজন রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে হাদি ভাইকে মিস করেন, পাশাপাশি আমি জানতে চাচ্ছি একজন বন্ধু হিসেবে আপনার তার কথা মনে পড়ে কিনা, বা তার কি কি স্মৃতিগুলো আপনি মিস করেন? আচ্ছা, বন্ধুর ক্রাইটেরিয়া যেগুলো আসলে ফিক্সড করা হয়, বয়স কিংবা হচ্ছে ক্লাস, এর কোনটাতেই আমি আসলে তার বন্ধু না। আমার সাথে তার হচ্ছে 5 বছরের একটা দূরত্ব আছে, একাডেমিক এবং বয়সের জায়গাতেও। কিন্তু ব্যাপারটা ছিল এরকমের যে আমাদের সম্পর্কটা ছিল অনেকটাই বন্ধুসুলভ। মানে আমার অনেক কথা আছে যেগুলো আপনি পরিবারকে বলতে পারেন না। মানে আপনার ক্লোজ কাউকে বললে আপনি হালকা ফিল করেন। তো এই কথাগুলো আমি একমাত্র শহীদ ওসমান হাদির সাথেই শেয়ার করতাম। এবং শহীদ ওসমান হাদির সাথে এমন হয়েছে যে আমার মনে হয় যে গত 1.5 বছরে আমি আমার বাড়িতে 3-4 বার গিয়েছি, এবং ভাবি হয়তো জানে যে মানে আমার পুরো লাইফে শহীদ ওসমান হাদির বাসায়
তার ঢাকার বাসায় আমি যত বেলা খেয়েছি আমার মনে হয় না যে আমার পুরো লাইফে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলেও এতদিন অন্য কারো বাসায় আমি খেয়েছি। এবং আমি একমাত্র মানুষ ইনকিলাব মঞ্চের যার বাসায় আর কি শহীদ ওসমান হাদি আমাকে সকল অ্যাক্সেস দিচ্ছেন আর কি। অ্যাক্সেস দিচ্ছেন বলতে হচ্ছে আমি তার বাসায় থাকতাম, ঘুমাইতাম, মানে সব কিছুই মানে এমন হয়ে গেছে যে মানে ৫ তারিখে আর কি ভাইয়ের ভাই তো গুলিবিদ্ধ হলো ১২ তারিখে। ১২ তারিখের পরে আর কি আমার লাইফটা অন্যরকম হয়ে গেছে, মানে আগের মতো নাই। এবং আমি খুব একটা মনোযোগ দিতে পারি না কোনো কাজের মধ্যে। ভাবিকে তখন ভাই বিয়ে করে নেয় আর কি। তো তখন হচ্ছে ভাই অনেকগুলো কবিতা লিখছে আর কি। তো ভাই আসলে কাউকে কখনোই এই কবিতাগুলো শুনেছি কিনা আমি জানি না। তো একদিন আর কি আমরা রাত ১০টা বা ১১টার দিকে আর কি নৌকায় বসে আর কি ভাই আমাকে সব কবিতাগুলো শুনাইছে আর কি। তো কিছু কিছু কবিতা শোনার সময় দেখলাম যে ভাইয়ের চোখ থেকে পানি পড়ছে আর কি। সেগুলো কি বিদ্রোহের কবিতা ছিল? কোনো বিদ্রোহের কবিতা না, মানে প্রেমের কবিতাই আর কি। কিন্তু সেই প্রেমের কবিতাগুলো বলতে বলতে দেখতাম যে ভাইয়ের চোখ থেকে পানি পড়ছে। তো আমরা একটা উদ্যোগ নিচ্ছিলাম যে ভাইয়ের এই কবিতাগুলো থেকে আর একটা বই নিয়ে আসবো আর কি। তো এখন যদি পরিবারের জায়গা থেকে তারা নিয়ে আসবার চেষ্টা করে তারা আনতে পারে, এবং তারা যদি আমাদের সহযোগিতা চায় আমরা এই জায়গাতে সহযোগিতা করব। তো ওইটা শোনানোর পরে আর কি ভাই তখন হয়তো ভীষণ আবেগপ্রবণ ছিলেন, এই জন্য সব কবিতাগুলো আমাকে শুনাইছেন। তো বাসায় আসার পরে তখন ১২টা ১২:৩০ ভাই আমাকে একটা মেসেজ দিচ্ছে যে আমি যে তোমার এত কবিতা শুনেছি তুমি আমার কাউরে বইলো না। তো এরকম একটা ব্যাপার ছিল। তাছাড়া আর কি যে কোনো বিষয় আর কি আমরা পারস্পরিক আলাপ করতে পারতাম আর কি। এতটুকু আমাদের মধ্যে সহজাত একটা ব্যাপার ছিল যে আমরা সহজেই এই পারস্পরিক ব্যাপারগুলো শেয়ার করতে পারতাম, আমার পরিবারের ব্যাপার বা তার পরিবারের ব্যাপার আমার কাছে। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি আসলে বন্ধুত্বের তালিকায় পড়ে, কিন্তু সে কিন্তু একই সাথে আমার শিক্ষক, এটা হয়তো আপনি জানেন কি না জানি না। আমি তার কাছে পড়েছি, ইংলিশ পড়েছি আমি তার কাছে। তো সে একই সাথে আমার এলাকার বড় ভাই, আমার শিক্ষক, আমার মানে পরম আত্মীয় যাকে বলে, যেটার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করি। এমনও হয়েছে যে ওসমান ভাই যখন শাহাদাত বরণ করলেন তারপরেও প্রায় ১৫ দিন আমার একটা অভ্যাস ছিল যে আমি প্রচুর ঘুম কাতরে মানুষ, মানে আমার ঘুমের কোনো টাইম ঠিক নাই। আমি ধরেন সকালে ঘুমাই, এরপরে ২টায় উঠি, এমন একটা ব্যাপার আর কি, দুপুর ২টায়। তো এমন হইতো যে সবাইকে উঠে নিয়ে গেছে কিন্তু ভাই আমাকে উঠাইতো না, বলতো যে ও আরেকটু ঘুমাক। মানে এই ধরনের একটা দরদ আমার প্রতি ভাইয়ের সবসময় ছিল আর কি। তো এমন হয়েছে যে ১০-১৫ দিন পর্যন্ত ভাইকে সকালবেলা উঠে ফোন দিতাম। আজ পরবর্তীতে মনে হইতো যে ভাই তো আসলে নাই। তো এইটা আমার বেশ সময় লাগছে আর কি এই ব্যাপারগুলো আস্তে আস্তেই করতে। এবং আমার ক্ষেত্রে একটা দুর্ভাগ্য বলা যায়, সেটা হচ্ছে ভাইয়ের শাহাদাতের ঠিক ১ সপ্তাহ আগে আমি ওর ফোনটা হারাই ফেলি। আপনার একটা ভিডিওতে দেখবেন যে ভাই বলতেছে যে জাবিরের খুব মন খারাপ, ওর ফোনটা আজকে হারাই ফেলছে। তো ভাইয়ের সাথে আমার যত স্মৃতি ছিল, যেমন হচ্ছে অনেকের সাথে অনেকের স্মৃতি থাকে না যেগুলো আসলে কখনো পাবলিক করে না, কিন্তু সে ওই জিনিসগুলো দেখে খুব বেশি আনন্দ পায় বা হচ্ছে ওইগুলোকে ধরেই সে বাঁচতে চায়। আমি সবগুলো হারাই ফেলছি, আমার কোনো ব্যাকআপ ছিল না। তো এরপরে আরেকটা ব্যাপার ঘটছে যেটা, সেটা হচ্ছে ভাইয়ের সাথে যে কনভারসেশনগুলো ছিল, আমি ভাবছি যে হোয়াটসঅ্যাপে তো আছে, এগুলো তো আসলে থেকেই যাবে। তো হঠাৎ করে ১ সপ্তাহ আগে দেখলাম যে এইগুলো ডিলিট হয়ে গেছে আর কি অটোমেটিক্যালি। তো এখন আর কি ওই ক্যাম্পেইনের ক্ষেত্রে ভাই অথবা ভাই যেই ছবিগুলো নিজে আপলোড করছে এর বাইরে আসলে ভাইকে কেন্দ্র করে আসলে আমার কোনো আর কি ওই যেই জিনিসগুলো আমি দেখব দৃশ্যমান কোনো স্মৃতি আমার কাছে বেঁচে নাই। তো ভাইয়ের কথাগুলো আমার কাছে বেঁচে আছে। তো আমার কাছে মনে হয় যে এই কথাগুলো ধরেই একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। এবং আমি মনে করি যে বাংলাদেশে আগামী ১ যুগেও যদি বাংলাদেশের মানুষের আজাদির কোনো রাহবার না আসে, এটা খুব একটা সমস্যাজনক ব্যাপার না। কারণ শহীদ ওসমান হাদি এমন কোনো ব্যাপার নাই যে এই ব্যাপারগুলোতে সে কথা বলে যায় নাই। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে, এবং ভাই তো বলেছে যে আমাদের এই লড়াইটা ৫ বছরের না, আমাদের এই লড়াইটা দীর্ঘদিনের,
যেমন তিতুমিরকে যখন হত্যা করা হয়েছে, বাঁশের কেল্লা যখন ধ্বংস করে দেওয়া হয়েছে, তখন মানুষ মনে করেছিল যে ব্রিটিশদেরকে বুঝি আর এই দেশ থেকে তাড়ানো গেল না, কিন্তু ব্রিটিশদেরকে কিন্তু এই দেশ থেকে তাড়ানো গেছে। হাসিনার ক্ষেত্রেও ঠিক তেমনিভাবে, যেমন আমরা কিন্তু হিসাব করেছিলাম যে 2041 এরপর একজন মানুষ কতদূর হায়াত পায়, এই ধরনের অনেক সমীকরণ আমরা মিলিয়েছিলাম, কিন্তু সেই হাসিনার কিন্তু শুধু পালায় নাই, তার কিন্তু ফাঁসির রায় পর্যন্ত হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শহীদ ওসমান হাদির এই বিচারটা হবে ইনশাল্লাহ। এবং যারা এই বিচারকে বাধাগ্রস্ত করছে, যেমন আজকে 40-41 বছর পরে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু খুঁজে বের করা হচ্ছে, এবং এর ভিতরের গল্পগুলো আস্তে আস্তে করে প্রকাশ্যে বেরিয়ে আসছে। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে মানে শহীদের কোনো ওসিয়ত আমার মনে হয় না যে এটা পূরণ না হওয়ার, আমার মনে হয় যে এগুলো সব কিছু পূরণ হবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আজ হোক কাল হোক শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই জমিনে হবে, এবং এটা হইতেই হবে বাংলাদেশের জন্য। তো আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত, আল্লাহ আমাকে কতদিন হায়াত দিছে আমি জানি না, কিন্তু আমার জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত এই জায়গাটাতে লড়াই করে যেতে চাই। এবং শহীদ ওসমান হাদি যেই লক্ষ্য নিয়ে আসলে লড়াইটা শুরু করেছিলেন, সেই লক্ষ্যগুলোকে আমি আমাদের পুরো টিম নিয়ে সামনের দিকে টেনে নিয়ে যেতে চাই। এবং আমরা অলরেডি, আপনিও হয়তো জানেন যে বেশ কিছু কাজ শুরু করেছি, যার কারণে আমাদের বিরুদ্ধে আরও জোরে সোরে বিভিন্ন প্রোপাগান্ডা শুরু হয়েছে, এবং আমাদের হুমকিগুলো আস্তে আস্তে করে বাড়ছে। ইদানিং প্রচুর হুমকি আসতেছে বিভিন্ন জায়গা থেকে, এবং আমার আইডিটা ডিজেবল করে দিচ্ছে ওরা, আমাদের পেজটা নষ্ট করে দিচ্ছে আর কি, আমার ব্যক্তিগত পেজটা। তো ওরা ওদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছে, কিন্তু আমাদের জায়গা থেকে ওদের কাছে একটাই বার্তা, সেটা হচ্ছে ওরা মাঝে মধ্যে আর কি জুলাই সিডিআই সহ আরও অনেক ধরনের শব্দগুলো উচ্চারণ করে আর কি। তো ওরা আসলে মানে ওদের যেই পরিচয়, ওরা তো সেইটা দেওয়ার চেষ্টা করছে। তো আসলে জুলাইকে ওরা সিডিআই করে না, জুলাই ওদেরকে সিডিআই করে আর কি দিল্লিতে পাঠাই দিচ্ছে, এইটা হচ্ছে ওদের কাছে আমার একটা বড় প্রশ্ন, যে ওই আক্রোশের জায়গা থেকেই সেই জিনিসগুলো বলে কি না। তবে বাংলাদেশে আওয়ামী লীগ এইটা একটা ডেড কেস, মানে এইটা আর ফেরত আসবার কোনো সুযোগ নাই। মানে যদি আসতে চায়, আপনি একটা জিনিস ভাবেন যে একটা ছেলে, তার একটা চোখ গুলি লাগছে, রক্ত গড়ায় পড়তেছে, জমিন ভিজে যাচ্ছে, সে ইনকিলাব জিন্দাবাদ বলছে, রাহাত মানারাতে পড়ে। তো আপনি এদেরকে আসলে কিভাবে হারাবেন? আর এদেরকে ওভারকাম করে হাসিনা দেশে আসবে। হাসিনার অবশ্যই দেশে আসাটাকে আমি ওয়েলকাম করি, যে হাসিনার দেশে আসা উচিত, আমরাই যাব তাকে এয়ারপোর্টে ওয়েলকাম করে নিয়ে আসতে। কারণ হচ্ছে ফাঁসির দড়িতে বাংলাদেশের নারীদের ক্ষেত্রে তো হচ্ছে আপনার ফাঁসির রায়টা সম্ভবত কার্যকর হয় না আর কি। আমার আসলে এই ব্যাপারে খুব ধারণা নাই। যদি কার্যকর নাও হয়ে থাকে, তা আমার মনে হয় যে হাসিনাকে দিয়ে আমরা এই কার্যক্রমটা শুরু করবো ইনশাআল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। ইনশাল্লাহ। পরবর্তীতে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, বর্তমানে আমরা দেখেছি যে ভারতেও বাংলাদেশের জুলাই বিপ্লবের মতো আরেকটি অভ্যুত্থান বা আরেকটি বিপ্লব সংঘটিত হতে যাচ্ছে, বা সে দেশের মানুষজন আসলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আপনার কি মনে হয় যদি ভারতে মোদী সরকারের পতন ঘটে, সেক্ষেত্রে শহীদ শরীফ ওসমান হাদির যিনি শুটার ছিল, শুটার ফয়সাল, সে সহ আরও যে সকল হত্যাকারী আছে, তার শহীদ শরীফ ওসমান হাদির খুনের পেছনে যারা জড়িত, পরিকল্পনায় যারা জড়িত, সবার পরিচয় ফাঁস হয়ে যাবে? আপনার কি মনে হয় যে যদি মোদী সরকারের পতন হয় তাহলে সবার পরিচয় ফাঁস হয়ে যাবে? প্রথমত হচ্ছে আপনার এইখানে আসলে শুধুমাত্র আর কি আমাদের প্রত্যাশা তো অবশ্যই আছে, এবং আমরা তো চাই যে এই জিনিসগুলো আসলে প্রকাশ্যে বেরিয়ে আসুক। কিন্তু ভারতের রাষ্ট্রের ক্ষেত্রে একটা জিনিস তারা সবসময় মেনটেন করবার চেষ্টা করে, সেটা হচ্ছে তাদের স্বার্থে যেই জিনিসগুলো আর কি আঘাত হানে, ওইগুলোকে আর কি যেই সরকারি ক্ষমতায় আসুক তারা কখনো ওইগুলোকে পাবলিক করে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে ভারতকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রত্যাশার একটা জায়গা আছে। তো এই দুইটাই আর কি 50-50। এখন চয়েজের জায়গাটা আসলে তাদের, যে তারা কোন জায়গা থেকে এই কাজগুলো করবে। কিন্তু ভারতের যে ন্যায়সঙ্গত আন্দোলনটা হচ্ছে, এগুলোর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, এবং আমরা বিশ্বাস করি যে দুনিয়ার সকল মজলুম আমাদের ভাই, এবং দুনিয়ার সকল ন্যায়সঙ্গত আন্দোলনে আমাদের পদধ্বনি শোনা যায়, এবং দুনিয়ার সকল ইনকিলাবের স্লোগানে আমাদের কণ্ঠ উচ্চারিত হয়। তো
তো যার কারণে এইটাকে আমরা কোনো ধরনের কাঁটাতারের বেড়ার মধ্যে আবদ্ধ রাখতে চাই না। আমরা এটাকে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত হয়ে পুরো দুনিয়াতে ছড়িয়ে দিতে চাই, যেখানে মজলুমের বিজয় ঘটবে, জালিমের পতন হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর এখনও পর্যন্ত প্রায় 5 মাস পেরিয়ে গেছে। আমরা দেখেছি এখনও পর্যন্ত জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়িত হয়নি। জুলাই সনদ বাস্তবায়নের আকাঙ্ক্ষা কি এখনও আছে কিনা দেশের জনগণের মধ্যে, এবং আপনার কি মনে হয় কখনো জুলাই সনদ বাস্তবায়িত হবে? দুইটা ব্যাপার। প্রথমত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর যেটা, সেটার এই সরকার ক্ষমতায় আসবার পরে তাদের যেখানে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের বেতন বন্ধ করে দিয়েছেন। নাম্বার 2, বাংলাদেশ ব্যাংকের যে CSR ফান্ড রয়েছে সেখান থেকে জুলাই শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা দেওয়া হতো। তো এই সরকার ক্ষমতায় আসার পরেই সেটা বন্ধ করে দিচ্ছে, এবং বর্তমানে যিনি গভর্নর হিসেবে আসছেন আর কি, তিনি নতুন করে আবার যারা বিএমপির তালিকাভুক্ত যারা শহীদ রয়েছেন তাদের জন্য শুধু এই টাকার সেক্টরটা চালু করেছে আর কি, 2 লক্ষ টাকা যে অনুদানের যেই ব্যাপারটা। এবং তৃতীয়ত যেই ব্যাপারটা সেটা হচ্ছে এই সরকার বাস্তবিক অর্থে তারা আসলে জুলাইয়ের সাথে এক ধরনের প্রতারণা করেই ক্ষমতায় এসেছে। কারণ তারা জুলাইয়ের নির্বাচনের আগে বলেছে যে গণভোটে সকলকে হ্যাঁ দেওয়ার জন্য, কিন্তু ঠিক ইলেকশনে জিতে আসবার পরেই সে আসলে গণভোটের রায়কে মানছে না, এবং সে বিভিন্ন ধরনের সংবিধান নিয়ে হাজির হচ্ছে। তো এই সংবিধান কিন্তু তারে গুম হওয়া থেকে বাঁচাইতে পারে নাই। এই সংবিধান গত 17 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদ, এইখান থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারে নাই। এই ফ্যাসিবাদ খালেদা জিয়ার জেল থেকে মুক্ত, এই সংবিধান খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে পারে নাই। সুতরাং এই সংবিধানের দোহাই দিয়ে যদি এই 1400 শহীদের যেই আর্তনাদ, এই 1400 শহীদের যে রক্ত, সেইটাকে যদি অবমূল্যায়ন করা হয়, প্রায় 20,000-এর অধিক যে আহত রয়েছে তাদের এই যে বলিদান, এইটাকে যদি তুচ্ছ করা হয়, তাদের এই আত্মত্যাগকে যদি কোনোভাবে ইগনোর করা হয়, আমার কাছে মনে হয় যে এই বিএমপিকে সামনে আবারও হচ্ছে ওই আগের মতো যেভাবে তারা ঘরে থাকতে পারতো না, ধান খেতে গিয়ে থাকতো, এই ব্যাপারগুলোর পুনরাবৃত্তি ঘটতে পারে। কারণ ইতিহাসের একটা সবথেকে কঠিন সত্য হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তো আমার কাছে মনে হয় যে বিএনপির যে সামগ্রিক যে আচরণ এখন পর্যন্ত দৃশ্যমান হচ্ছে, এমনকি সে যে 31 দফা যেটা তার নির্বাচনী এজেন্ডা ছিল, তারই তো অধিকাংশ দফা সে মানছে না। কিন্তু আমরা একটা জিনিস স্বপ্ন দেখেছিলাম যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তার কাছে 2টা অপশন আছে। একটা হচ্ছে তার জিয়াউর রহমান বা জিয়াউর রহমানকে ছাড়িয়ে যাওয়ার রাষ্ট্র ক্ষমতায় একটা পদক্ষেপ সে নিতে পারে, আর সেকেন্ড হচ্ছে তার নামে ইতিপূর্বে যেই বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিগুলো আছে সেইগুলোকে সে পুনর্জীবিত করতে পারে। এখন এইটা আসলে তার ডিসিশন যে সে কীভাবে রাষ্ট্রকে পরিচালিত করবে। তবে আমরা প্রত্যাশা রাখি যে তারেক রহমানকে কিন্তু এই দীর্ঘ ফেসিবাদী আমলে কোনো দিন তাকে দেশে আসতে দেওয়া হয় নাই। তার ভাইয়ের মৃত্যু, তার মায়ের কারাবরণ, মানে এই কোনো জায়গাতেই সে কোনো দিন আসতে পারে নাই, তার মাকে ছুঁয়ে দেখতে পারে নাই। তো আমার মনে হয় যে উনি অন্তত এই জিনিসটা ফিল করবেন যে জুলাইয়ের এই শহীদদের কারণে কিন্তু উনি ওনার মায়ের কাছে আসতে পারছিলেন, ওনার মাকে শেষ সময়ের মতো হইলেও একটু ছুঁয়ে দেখতে পারছিলেন। তো অন্তত এইটুক জায়গা থেকে হলেও জুলাইয়ের প্রতি তার এতটুকু সম্মান জানানো উচিত। জুলাই সনদটা আসলে বাংলাদেশের মানুষের একটা মুক্তির সনদ। তো এইটা মানলে আসলে বিএনপি সরকারের আসলে ক্ষতি কোথায় আমি আসলে সেইটা জানি না। উল্টো যদি সে জুলাইকে স্বীকার করে নেয়, জুলাইকে গ্রহণ করে এবং জুলাইয়ের যেই লক্ষ্য এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার উদ্যোগ নেয়, আমার কাছে মনে হয় যে এখন তার যেই জনপ্রিয়তা রয়েছে এটা অন্তত 2-3 গুণ বেড়ে যাবে, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে বিরোধী পক্ষের যে রাজনীতি সেটাও অনেকটা নাই হয়ে যাবে যদি উনি জুলাইকে ওন করতে পারে। তার ক্ষেত্রে এই সুযোগটা রয়েছে, এখন দেখবার বিষয় আসলে তিনি কোনটা গ্রহণ করেন।
ঢাকা ৮ আসন, যে আসনের শহীদ শরীফ ওসমান হাদী ভাই ছিলেন, তিনি তো সে আসন থেকে জাতীয় সংসদে লড়াই করার সুযোগটা পাননি শেষ পর্যন্ত, এবং পরবর্তীতে সেখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস সাহেব, তিনি এখনও পর্যন্ত নির্বাচিত হয়েও সংসদে গিয়ে শপথ গ্রহণ করতে পারেননি এবং অধিবেশনে অংশগ্রহণ করতে পারছেন না। তো অনেকে বলে থাকে যে এই ঢাকাতে যারাই দাঁড়িয়েছে তাদেরই আসলে মানে শেষ পর্যন্ত কোনো গতি হয়নি, বা এই আসনটাকে নিয়ে অনেকের অনেক ধরনের আশঙ্কা বা সমালোচনা রয়েছে। আপনারও কি মনে হয় যে ঢাকা ৮ আসনটা আসলে একটা, অনেকে বলে থাকে যে একটা অপয়া আসন, বা আপনার কি এরকম মনে হয় কিনা? আহ, আমার কাছে ঢাকা ৮ আসনের ব্যাপারে আসলে ওই ধরনের কোনো মতামত নেই। মানে হতেও পারে, না হতে পারে এমন একটা সিচুয়েশনের মধ্যে। মানে এমন হতে পারে যে বাংলাদেশের মানুষের যেই প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যেই কান্না, সেই কান্নার যে একটা ব্যাপার, সেই কারণে হয়তো ওই জায়গাটা আল্লাহ তাআলা এখন পর্যন্ত হয়তো কাউকে বসবার সুযোগ করে দেননি। তবে আমরা প্রত্যাশা রাখি যে দেখেন, ঢাকা ৮ আসনে তো অনেক মানুষ রয়েছেন, তাদের তো বিভিন্ন চাহিদা রয়েছে। তো সেই জায়গা থেকে তাদের যদি প্রতিনিধি সংসদে না থাকে, তাহলে তো এই মানুষগুলোর ভীষণ ক্ষতি। তো সেই জন্য যিনি নির্বাচিত হয়েছেন, তাকে মনে হয় যে অতি দ্রুত এই আসনের চেয়ারটাতে এসে বসা উচিত এবং তার দায়িত্ব পালন করা উচিত। তবে সংসদের যেই আইন রয়েছে, সেই আইন অনুযায়ী একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এর মধ্যে যদি সংসদ অধিবেশনে অংশগ্রহণ না করে, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে স্পিকার যিনি রয়েছেন, তিনি বললেন যে চিঠি দিয়েছেন। তো আমরা জানি না যে এটা তার জন্য নতুন কোনো আইন করা হয়েছে কিনা। তবে আমরা চাই যে অতি দ্রুত ঢাকা ৮-এর যদি যিনি নির্বাচিত আছেন তার যদি বৈধতা থাকে, তিনি এসে ঢাকা ৮ আসনের যারা জনগণ রয়েছে তাদের সুবিধা অসুবিধা এবং তাদের জন্য যেই আইন তৈরি করা, সেগুলোর কাজে মনোনিবেশ করবেন। আর যদি তার সুযোগ না থাকে, তাহলে এখানে আরেকটি উপনির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করা হোক। কারণ মানে এই মানুষগুলো আসলে কার কাছে যাবে, তাদের দুঃখগুলো কার কাছে বলবে? তো তাদের তো একটা জায়গা দরকার, তাদের তো একজন মানুষ দরকার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে অপয়া আসন বা অন্যান্য কিছু না বলে এই জায়গাটা কারো না কারো বসা উচিত, নয়তো এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর শহীদ ওসমান হাদী এখন আসলে ঢাকা ৮ আসনের মধ্যে সীমাবদ্ধ নাই। উনি এখন বাংলাদেশের আজাদির প্রতীক হয়ে গেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তো সেই জায়গায় উনি এখন বাংলাদেশের ৩০০ আসনের। তো সেখানে আমরা তাকে শুধুমাত্র ঢাকা ৮ আসনের মধ্যে আর আবদ্ধ করে রাখতে চাই না। ওসমান হাদী ভাইয়ের শাহাদাতের পর অনেকে আপনাকে বলেছিল যে নির্বাচনটা করতে ঢাকা ৮ আসন থেকে, আপনি কেন করেননি, এবং সামনে যেই নির্বাচন আসছে সিটি মেয়র নির্বাচন, সেখানে আপনাকে আমরা দেখতে পাবো কিনা? আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে হাদী ভাইয়ের শাহাদাতের পরে আসলে ইলেকশনের খুব একটা সময় ছিল না, এবং আমার মনে হয় যে হাদী ভাইয়ের শাহাদাতের পরে হয়তো ৩-৪ দিন ছিল আপনার ইলেকশনে অংশগ্রহণ করবে কি করবে না এই সংক্রান্ত কাগজপত্র দাখিল করার সময় আর কি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এই মুহূর্তে বিচারের যে জায়গাটা, এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত। তো আমরা পুরো টিম বসেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনকিলাব মঞ্চ থেকে আসলে এই মুহূর্তে ঢাকা ৮ আসনে কেউ ইলেকশন করছে না। তবে যদি পরিবারের পক্ষ থেকে কেউ ঢাকা ৮ আসনে ইলেকশন করে, আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য সহযোগিতা করবার চেষ্টা করব। আর আপনি বললেন যে সিটি কর্পোরেশনের কথা, তো সামগ্রিক যেই পরিবেশ দেখা যাচ্ছে, তাহলে খুব রিসেন্ট সময়ে আসলে ইলেকশন হবার মতো কোনো সম্ভাবনা দেখছি না। তবে যদি আর কি প্রয়োজন হয় যে হ্যাঁ আমাদের ইলেকশনে অংশগ্রহণ করা উচিত, যেটা জনগণের জন্য কল্যাণকর হবে, আমরা শুধুমাত্র এই ইলেকশন কেন, মানে সিটি কর্পোরেশন না, আমরা যে কোনো পদে ইলেকশন করতে পারি। তো এখন পর্যন্ত আমাদের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নাই যে আমরা সিটি কর্পোরেশনে ইলেকশন করব কিনা। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, এবং র্যাপিড ফায়ার রাউন্ডের জন্য আপনাকে একটি টিকটক খেলার জন্য বল এবং ব্যাট দেওয়া হবে। দেখি যে আপনি কতটুকু পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা বিপজ্জনক। আপনি আমাকে শুরু করতে বললেন আর কি, দেখা গেল যে আমি শুরু করার আগেই বল ওদিকে চলে গেল, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। সেইটারই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। প্রথম প্রশ্ন, আপনি কি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা?
এখন পর্যন্ত এই ধরনের কোনো চিন্তাভাবনা নাই, কিন্তু ভবিষ্যৎ তো আসলে আমরা জানি না। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় অবশ্যই দিব, আর ভবিষ্যতে প্রয়োজন না পড়লে দিব না। ইনকিলাব মঞ্চ কি জামাত শিবিরের একটা দোকান? ইনকিলাব মঞ্চ আসলে জামাত শিবির না, এটা বাংলাদেশের দোকান। তো এই দোকান যে কেউ খুলতে পারে। তো আমরা সকলকে আহ্বান জানাই অন্তত এই ধরনের বক্তব্য দেওয়ার আগে তাদের আসলে এই দোকানগুলো খোলা উচিত। আর জামাত শিবির যদি আসলে বাংলাদেশের পক্ষে কাজ করে, তাদের দোকান হইতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আসলে বাংলাদেশের দোকান হইতে চাই, আমরা জামাত শিবিরের দোকান হইতে চাই না। আপনি বর্তমানে এখন কি করছেন? আপনার আয়ের উৎস কি? আচ্ছা, বর্তমানে গত 3 মাস ধরে আমি আসলে কিছুই করছি না। এর আগে আমি আসলে একটা পত্রিকাতে ফিচার রাইটার হিসেবে কাজ করতাম, মাসিক 15,000 টাকা বেতনে। ওইটা দিয়ে আসলে আমার যাতায়াত খরচটা হইতো শুধু। আমার ঢাকায় কোনো বাসা নাই, আমি এক এক সময় এক এক বাসায় থাকি। এক সপ্তাহ আমার বোনের বাসায়, এক সপ্তাহ আমার শ্বশুর বাড়ি, এক সপ্তাহ আমার খালার বাসায়, এমন করে আবার কিছু সময় সেন্টারে। তো এখন আবার নতুন করে বিভিন্ন চাকরির চেষ্টা করছি, এবং আমি কোনোভাবেই চাই না যে আমার চাকরিটা কোনো সুপারিশে হোক। আমাকে অনেকেই বলেছে, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার যে যোগ্যতা আছে ওইটা দিয়ে চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। আর যদি দেখতেছি যে এই ধরনের কোনো কিছু যদি না ঘটে, তো সেই ক্ষেত্রে আর কি আমি হয়তো ব্যবসাতে আর কি করব। যেমন আমাদেরকে অনেকেই নিতে ভয় পায়। ইনকিলাব মঞ্চের যে পত্রিকাগুলো, স্কুল যে পত্রিকাটা আছে, এটাতে অনেকেই বিজ্ঞাপন দিতে ভয় পায়, বা ইনকিলাব মঞ্চকে ভালোবাসে কিন্তু হয়তো ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য অনেকে ইনকিলাব মঞ্চকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো সার্বিক এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আমাদের জন্য যদি এবং আমি শুধুমাত্র আমি একক ব্যক্তি নই, আমি মনে করি যে আমাদের 12 থেকে 13 জনের একটা টিম রয়েছে, কোর টিম, যাদের প্রত্যেকের দায়িত্ব আমি আর কি নিজের জায়গা থেকে ফিল করি যে এদের একটা সুন্দর ভবিষ্যৎ আমার গড়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে তারা রাত নাই দিন নাই ইনকিলাব মঞ্চের জন্য কাজ করছে। সেই লক্ষ্যে ব্যবসাও একটা মাধ্যম হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা পরিকল্পনা করছি খুব শীঘ্রই হয়তো এই ব্যবসায়িক কাজে হাত দিব। আর গত 3 মাস ধরে আমার বউকে আমি যে কয় টাকা দেনমোহর দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সব কিছু আনা হয়েছে, এবং সে যত টাকা উপহার পাইছে সেগুলোও সব আনা মোটামুটি শেষ। তো আশা করা যায় 1 মাসের মধ্যে চাকরি না নিলে শ্বশুর বাড়িতে আর ঢুকতে পারবো বলে মনে হয় না আর কি। আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার খিচুড়ি। ভাই খেলতে খেলতে ওইদিকে চলে গেছে। আচ্ছা, খেলা ছাড়া এখন বলি, র্যাপিড ফায়ার শেষ করি। আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে আমার মায়ের হাতের খিচুড়ি। আমার মা হচ্ছে প্রত্যেক ঈদে আমাদের এলাকার যে মসজিদ রয়েছেন সেখানে প্রায় 200-250 মুসল্লি আসেন নামাজ পড়তে ঈদের সময়। তো তাদের জন্য হচ্ছে, সবার জন্য আম্মা হচ্ছে খিচুড়ি রান্না করেন। এবং ওই এলাকার ওই মসজিদের একটা নিয়ম হচ্ছে যে তারা 2 ঈদের সকালের খাবারটা আমাদের বাসায় খান। তো আমি আর কি ওই খিচুড়িটা আমার সব থেকে বেশি পছন্দ। ওসমান হাদি ভাইয়ের প্রিয় খাবার কি ছিল? ওসমান হাদি ভাই তার প্রিয় খাবার হচ্ছে তিনি একটু ভর্তা, ভাজি, পান্তা ভাত, এইগুলোই আর কি ওনার মূলত সব থেকে বেশি পছন্দের। এবং যতদিন আর কি সকালবেলা আর কি তার বাসায় ছিলাম, ঘুম থেকে উঠে তাকে দেখছি যে পান্তা ভাত, একটা পেঁয়াজ, একটু মরিচ ভর্তা, এবং হচ্ছে আগের দিনের যে তরকারি ফ্রিজে ওইটার একটু গরম করে আর কি খাওয়া, এইটাই আর কি তারে দেখছি আর কি। এবং কখনো আর কি মানে স্বাভাবিক জীবনযাপন করবার ক্ষেত্রে আর কি তার ভিতরে কখনো বিলাসিতা দেখি নাই। এবং তিনি কখনো আর কি এই যে বিরিয়ানি বা হচ্ছে কাচ্চি, এই জিনিসগুলো কখনোই পছন্দ করতেন না আর কি। তার পছন্দই ভর্তা, সাধারণ ভাত, খাবার ডাল, ছিল। এগুলোই। আপনি তো সবসময় শহীদ শরীফ ওসমান হাদির প্রশংসাই করেছেন সব জায়গায়। আজকে একটু সমালোচনা করতে বলবো, ওসমান হাদির 3টি সমালোচনা। ওসমান হাদির 3টি সমালোচনা। তিনি সবাইকে বিশ্বাস করতেন, যেটা তার জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ সময় এসে মিতব্যয়ী ছিলেন না, তার ব্যাংক ব্যালেন্স সব কিছু শেষ করে দিছে, পরিবারের জন্য কিছু রাইখা যান নাই, কিন্তু তার রাইখা যাওয়া উচিত ছিল, তার সন্তানের কথা চিন্তা করা দরকার ছিল। আর নাম্বার 3, শহীদ ওসমান হাদির সন্তানকে সে আসলে সময় দেন নাই, তার আব্বা ডাকটাও ঠিকমতো শোনেন নাই, অন্তত সন্তান তার কাছে এতটুকু প্রাপ্য ছিল। বর্তমানে বাংলাদেশে যে প্রধান 3টি রাজনৈতিক দল আছে, এনসিপি, বিএনপি এবং জামাত, তাদের প্রত্যেকের 3টি করে সমালোচনা। এনসিপির ক্ষেত্রে জুলাইকে নিজেদের মনে করে শুধু, ভাই ব্রাদারের কোরামের বাইরে বের হতে পারছে না, জনগণের আকাঙ্ক্ষা খুব একটা পূরণ করতে সক্ষম হয় নাই। বিএনপির 3টি সমালোচনা। ইতিহাস থেকে শিক্ষা নেয় না, 17 বছর গুম খুন
হত্যার শিকার হওয়া সত্ত্বেও নতুন করে তারা সেই রাজনীতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা করছে। যেই জুলাই তাদেরকে বাংলাদেশে সরকার গঠন করবার মতো পরিবেশ তৈরি করে দিল, সেই জুলাইকে কার্যকরভাবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো জুলাইয়ের ব্যাপারে পদক্ষেপ তারা গ্রহণ করছে না। জামাতের ক্ষেত্রে নিজেদের বাইরের লোককে খুব একটা পুত পবিত্র মনে করে না। নাম্বার 2, নিজেদের লোকদের ভিতরেই থাকবার একটা প্রচেষ্টা থাকে সব সময়। আর নাম্বার 3 হচ্ছে ভুল করলেও জাস্টিফাই করবার চেষ্টা করে। রাজনীতিতে আপনার সবচেয়ে প্রিয় সহযোদ্ধা কে বর্তমানে? রাজনীতিতে আমি আসলে বাংলাদেশের প্রপার রাজনীতিটা করতেছি না আর কি। তো সেই ক্ষেত্রে আমি পছন্দ বলতে পারি আর কি, সহযোদ্ধা না, যেহেতু আমি রাজনীতিটা করতেছি না ওইভাবে করে আর কি। তো সেই ক্ষেত্রে আমার কাছে এনসিপি থেকে নাহিদ ইসলামকে আমার ভালো লাগে। কারণ হচ্ছে নিজেদের ভিতরে যত যাই কিছু থাকুক না কেন, মানে নাহিদ ইসলাম এমন একটা পজিশন ক্রিয়েট করতে পারছে যে তাকে সবাই কম বেশি আর কি পছন্দ করে আর কি, বা সম্মান করে। যদি বিএমপি থেকে বলেন তাহলে হয়তো আমার সাথে অনেকেই আর কি দুঃখ পাবেন আর কি। তবে আমার মনে হয় যে সালাউদ্দিন আহমেদ ওনার রাজনীতির যেই আর কি, মানে সবাইকে যে একটা নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা আমার কাছে খারাপ লাগে না খুব একটা। আমার কাছে মনে হয় যে আমাদের আরও অন্তত প্রত্যেকটা দলে 10-20 জন সালাউদ্দিন থাকলে হয়তো সংসদটা আরেকটু বেশি জমজমাট হইতো আর কি। তাহলে সালাউদ্দিন সাহেবের পার পেয়ে যাওয়ার আর কি সুযোগটা কমে আসতো আর কি। এখন যেভাবে তিনি যে কোনো করে আর কি সব কিছু নিজের দিকে নিয়ে যান আর কি, নিজের দলের দিকে, ওই সুযোগটা কম হইতো। আর জামাতের ক্ষেত্রে সেটা হচ্ছে সবাই তাকে আর কি দেখলাম যে তার যারা নেতাকর্মী রয়েছেন দাদু বলে আর কি। তো দাদুকে খুব একটা খারাপ লাগে না আর কি। আপনাকে যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? একদিনের প্রধানমন্ত্রী, প্রশ্নটা কি খুব বেশি কঠিন হয়ে গেছে? কঠিন না, খুবই সহজ। মানে আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে আর কি, তা আমি ভাবতেছি যে এটা বলবো কিনা, মানে বললে আর কি আপনি আসলে বিষয়টা কীভাবে নেবেন আর কি। আমার যদি একদিনের প্রধানমন্ত্রী বানানো হয়, বেশ কিছু কারণ আছে এর সাথে জড়িয়ে। সেটা হচ্ছে আমি শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা নিশ্চিত করবার চেষ্টা করব। এর পিছনের কারণটা আপনাকে বলি। আর সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের সাথে আরও বেশ কিছু বিষয় জড়িত রয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব। তো একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব না থাকলে আসলে ওই রাষ্ট্র আসলে আদতে একটা জমিনের বাইরে আসলে কিছুই না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যারা এই রাষ্ট্রের সাথে গাদ্দারি করছে বা যারা এই রাষ্ট্রকে আধিপত্যবাদের কাছে তুলে দেওয়ার একটা চেষ্টা করছে, সেইখান থেকে হয়তো এই বাংলাদেশ রাষ্ট্রটাকে রক্ষা করবার সুযোগ তৈরি হবে। সেই জায়গা থেকেই মূলত আর কি বাংলাদেশকে ভালোবেসে আমার কাছে মনে হয় যে আমি শহীদ ওসমান হাদি হত্যার বিচারটুকু নিশ্চিত করবার চেষ্টা করতাম। ভবিষ্যতে কি কখনো আপনার এমপি বা মন্ত্রী হবার ইচ্ছা আছে? ভবিষ্যতে যদি কখনো এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়, আমার প্রধানমন্ত্রী হইতেও কোনো সমস্যা নেই। আপনারা তো মানে স্বপ্ন দেখলে কেন আমি ছোট দেখবো আর কি। হ্যাঁ, আপনারা তো ইনকিলাব কালচারাল সেন্টারটা ছেড়ে দিয়েছেন, তো ইনকিলাব মঞ্চটাকে কেন ধরে রেখেছেন? ইনকিলাব মঞ্চ থেকেই কিন্তু ইনকিলাব কালচারাল সেন্টারটা হয়েছে। তো আমরা আসলে ওই রাস্তায় যেভাবে শুরু করেছিলাম, আমরা আবার সেই জায়গাটাতে ফিরে গিয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে রাস্তাটাই আসলে আমাদের আসল জায়গা, এবং ওই জায়গা থেকেই আসলে আমাদের আরও প্রতিষ্ঠান তৈরি করতে হবে বাংলাদেশের জন্য, যেগুলো বাংলাদেশের নিজস্ব রাজনীতি এবং সংস্কৃতি বিনির্মাণে কাজ করবে। আপনার জন্য আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিজেকে ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান, কখন নিজেকে সফল হিসেবে মনে করবেন, এবং ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? সম্প্রতি যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সবাই আমাকে আসলে খুবই বিনয়ী হিসাবে আর কি বলছেন, কিন্তু আমি আসলে এত বিনয়ী না। মানে আমি হচ্ছে বিনয়ী ওই মানুষটার কাছে যে আসলেই আর কি আমার অতটুকু সম্মান প্রত্যাশা করে, কিন্তু আসলে যে আর কি একটু রাফ অ্যান্ড টাফ, যে আর কি স্বৈরাচার বা ফেসিবাদের দোসর, তার ক্ষেত্রে আসলে আমার থেকে মানে বাজে মানুষ তার জন্য আসলে কল্পনা করা কঠিন খুব। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে
আমি আসলে আমাকে একজন সঠিক মানুষ হিসেবে দেখতে চাই। মানে সেটা যে কোনো কেরিয়ার রিলেটেড হতে পারে, অথবা হচ্ছে আমার সংগ্রামের ক্ষেত্রে মানে আমার পথটা যাতে আর কি সিরাতুল মুস্তাকিমের পথ হয়, এমনটাই আর কি আমার প্রত্যাশা। সেক্ষেত্রে আল্লাহ আমাকে যতদূর নিয়ে যান আর কি। নিজেকে কখন সফল মনে করবেন? হ্যাঁ, নিজেকে কখন সফল মনে করবেন? নিজেকে আসলে সফল মনে করবার কোনো মাপকাঠি নাই। কারণ দেখবেন যে বিজনেস যে করে আর কি, তার আরও চাই। যার একটা জায়গাতে সাকসেস আসে তার আরও অনেক কিছু চাই। তা আমার কাছে মনে হয় যে যতদিন পর্যন্ত আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র আমাকে আর কি মনে করবে যে না এই ছেলেটা সৎ, ওর উপরে বিশ্বাস রাখা যায়, তো এইটুকুই আসলে আমার সফলতা। মানে এর বাইরে আসলে আমি আর বড় কোনো সফলতা নিজের জন্য কামনা করি না। আমি শুধু এই লড়াইটা যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত কন্টিনিউ করে যেতে পারি, ওইটাই আমার জন্য আমার জীবনের সবথেকে বড় সফলতা। আমার সফলতার মাপকাঠিটা আর কি ওই পর্যন্ত। ওসমান হাদির স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা ভবিষ্যতে কিভাবে কাজ করার পরিকল্পনা করছেন? ওসমান হাদির লড়াইটা তো আসলে সাংস্কৃতিক জায়গাতে, তো আমরা এমন কোনো দরজা রাখতে চাই না এই সেক্টরে যেই দরজাটাতে আমরা আসলে নক করব না বা করি নাই এমনটা মানুষ আর কি বলবে। তো অলরেডি আমরা শুরু করেছি এবং সেগুলোর আউটপুটও আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। যেমন আমরা আষাঢ় শ্রাবণ জুলাই নামে একটা গান বানিয়েছি। তো দেখলাম যে আসলে এইটা কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বাংলাদেশের মানুষ নিজেদের গান হিসেবে গ্রহণ করেছে এবং প্রচুর পরিমাণে সকল রাজনৈতিক দলের প্রোফাইলে আমরা এই গানটা দেখেছি। আমরা ডকুমেন্টারি, তারপরে হচ্ছে শর্ট ফিল্ম, সিনেমা, এগুলো নিয়ে কাজ শুরু করেছি। আমরা হচ্ছে আপনার পত্রিকার নিয়ে কাজ শুরু করেছি। আমরা গল্প, উপন্যাস, এই সেক্টরগুলোতে কাজ শুরু করেছি। মানে আপনার যতগুলো পর্ব রয়েছে যেগুলো দিয়ে বাংলাদেশে আর কি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক যে আধিপত্য কায়েম করা হয়েছে, এইগুলোকে বিনাশ করতে যতগুলো সেক্টরে আমাদেরকে হাত দেওয়া লাগে আমরা দিব ইনশাল্লাহ। এবং এইগুলো দেওয়াটা খুব কঠিন, আমাদের হয়তো অনেকেই চলে যাবে, শাহাদাত বরণ করবে, কিন্তু সেগুলো নিয়ে আমাদের কোনো আর কি হতাশা নেই। বরং আমরা খুবই আনন্দিত হব যে এই জমিনের জন্য অন্তত আমরা কিছুটা অবদান রাখতে পারছি, যার কারণে হয়তো আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনাদের এই চমৎকার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ভাইয়ের সাথে। শহীদ হাদি ভাইয়ের যে লিগাসিটা ছিল ইনকিলাব মঞ্চ সেটা ধরে রাখবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি এবং সেই সাথে আমরা সকলেই চাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা বাংলার মাটিতে নিশ্চিত হোক। সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।